হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ। সকলকে শুভ সন্ধ্যা। ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের সংস্কৃত বিভাগের আজকের এসএসসি সংক্রান্ত যে আলোচনা, এসএসসি সংক্রান্ত যে ক্লাস, সেই ক্লাসে আমরা প্রত্যেককেই স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক প্রসেনজিৎ দত্ত স্যার। আমি বিদ্যাচর্চা পরিবারের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে এবং তোমরা যারা উপস্থিত হয়েছো প্রত্যেকের তরফ থেকে স্যারকে আজকের ক্লাসে স্বাগত অভিনন্দন জানাচ্ছি। ফার্স্ট কয়েকদিন আগে, 2-4 দিন আগে আমি তোমাদের সাথে PYQ নিয়ে একটি আলোচনা করেছিলাম এবং সেখানে আমি জানিয়েছিলাম যে আজকের ক্লাসে আমি সিলেবাস ইত্যাদি নিয়ে কোনো কিছু নিয়ে আলোচনা করব না, কারণ এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের বিদ্যাচর্চা প্রতিষ্ঠানে আরো একজন যোগ্য ব্যক্তি আছেন, আরো একজন যোগ্য শিক্ষক আছেন। তিনি হচ্ছেন প্রসেনজিৎ বাবু। তো আমি তার জন্য তোমাদের সাথে আলোচনা করেছিলাম PYQ এবং কথা দিয়েছিলাম নেক্সট যে ক্লাসটা হবে, মানে আজকের যে ক্লাস হবে, সেই ক্লাসে তোমাদের সিলেবাস থেকে শুরু করে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, ঠিক কি ধরনের প্রশ্ন হয় বা কোন কোন জায়গাগুলো থেকে এসএসসি তে বেশি করে প্রশ্ন তুলে ধরা হয়, তোমরা ঠিক কিভাবে আপকামিং দিনগুলোতে পড়াশোনা করবে ইত্যাদি সমস্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা করবেন প্রসেনজিৎ বাবু। সেই মতো তিনি কিন্তু আমাদের সাথে উপস্থিত হয়েছেন এবং আমিও তোমাদের কথা রেখেছি, যেহেতু তোমাদেরকে কথা দিয়েছিলাম এবং তোমরাও চেয়েছিলে ফার্স্ট ক্লাস যেন প্রসেনজিৎ স্যার যেন ক্লাসটা নেই। এবার তোমাদেরকে কথা দিতে হবে, আমরা ঠিক যেভাবে তোমাদেরকে গাইড করব বা আজকে ঠিক যেভাবে প্রসেনজিৎ স্যার তোমাদেরকে পথ দেখাবেন, পরবর্তী দিনগুলো ঠিক সেইভাবেই তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে যাবে, ঠিক সেইভাবেই নিজেদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনকে কিন্তু কন্টিনিউ করবে। এই কথাটা তোমাদেরকে আমাদের আজকে দিতে হবে। আমরা মোটামুটি সবাই জানি এখন রাজ্যের কি পরিস্থিতি চলছে এবং গতকালকেও আমরা মুখ্যমন্ত্রীর একটি প্রতিবেদন পেয়েছিলাম, সেখানে আমরা দেখেছি বা আমরা সবাই মোটামুটি জেনে গেছি যে উনিও কিন্তু জানিয়েছেন যে 31শে মের মধ্যে নোটিফিকেশন বেরোচ্ছে এবং ডিসেম্বরের মধ্যে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। মানে আমরা যদি একেবারেই ধরাবাঁধা যদি সময় দেখি, আমরা হয়তো 5 থেকে 6 মাস ভালোভাবে প্রিপারেশন নেওয়ার সময় পাবো। মোটামুটি ডিসেম্বরের মধ্যে যদি নিয়োগ করতে হয়, ডিসেম্বরে পরীক্ষা হলে তো আর নিয়োগ সম্ভব হবে না, কিন্তু আমাদেরকে ধরে চলতে হবে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, আর তার জন্য আমরা সময় পাবো মাত্র হাতে 5 থেকে 6 মাস। আর এসএসসি তে প্রশ্ন যে খুব একটা সহজ হয় এটাও যেমন বলা যায় না, সব প্রশ্ন সহজ হয় না, তোমরা আগের দিন দেখেছো। আবার সব প্রশ্ন কিন্তু জটিলও হয় না, মানে একটা মডারেট একটা কিন্তু প্রশ্ন এসএসসি তে কিন্তু সব সময় হয়ে থাকে। আর ঠিক সেইভাবেই কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে হবে, মানে প্রত্যেকটা টেক্সট ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াশোনাটা করতে হবে, আর সেইগুলোই আজকে আলোচনা করবেন প্রসেনজিৎ বাবু। আমি আর একেবারেই আমার সময় নষ্ট করছি না, আমি সরাসরি স্যারকে অনুরোধ জানাচ্ছি আজকের মূল যে আলোচনার বিষয় সেই বিষয়টি শুরু করার জন্য, কারণ তোমরা উপস্থিত হয়েছো স্যারের কাছ থেকে কিছু শোনার জন্য। ওকে, থ্যাংক ইউ। চলো সকলে আমরা ক্লাসটা করি মন দিয়ে। ডক্টর নিমাই রক্ষিত স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখানে উপস্থিত আছো প্রত্যেককে ওয়েলকাম করছি। আজকে আমরা সকলে মিলে চেষ্টা করব এসএসসির যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটিকে ভালো করে বোঝার এবং আগামী দিনে আমাদের চলার পথ কি রকম হবে সেই পথটাকে মোটামুটি একটা তৈরি করে দেওয়ার। তারপর তো গাড়ি চলবে, সেই রাস্তাটা তোমাদের চলতে হবে, আমরা গাইড করব ড্রাইভার হিসাবে। কিন্তু আজকে আমরা চেষ্টা করব আমাদের লক্ষ্য কি এবং সেই লক্ষ্যে পৌঁছানোর উপায় কি। আচ্ছা, তার আগে আমার সঙ্গে হয়তো অনেকের পরিচয় নেই, আমি সামান্য একটু পরিচয় দিয়ে দিই নিজের। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কাজ করছি হুগলি মহসিন কলেজে। এটা পিএসসির অন্তর্গত, মানে গভর্নমেন্ট কলেজ যেগুলি হয় সেরকম একটি গভর্নমেন্ট কলেজ, সেখানে আমি গত 6 বছর ধরে আছি। আচ্ছা, আর টিউশনে কম বেশি আমাকে টিউশন জগতে অনেকেই চেনে, তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ আমার ক্লাস করেছো, অনেকে হয়তো নতুন।
যাই হোক, আজকে আমি যে বিষয়গুলি আলোচনা করব তার একটু সাম আপ আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথম হচ্ছে সিলেবাস। প্রত্যেকেই কম বেশি সিলেবাস জানো, অনেকে আবার এখানে নতুন আছো যারা সিলেবাসটা হয়তো ঠিকঠাক জানো না, সদ্য হয়তো বিএড করে এসেছো, এমএড বিএড করে এসেছো, তারাও আছো, আমি এটা ধরে নিয়েই কিন্তু এগোবো। এবং অনেকেই হয়তো আছেন সিনিয়র, তারা হয়তো সবই জানেন, সিলেবাসটাও জানেন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনও জানেন, কিভাবে প্রশ্ন হয় সেটিও জানেন। শুধুমাত্র রিভিশন করার জন্য বা টাইম টু টাইম পরীক্ষা দেওয়ার জন্য, নিজেকে 100% রেডি করার জন্য হয়তো এসেছেন। আমি সবার জন্য চিন্তা ভাবনা করে আমি কথা বলবো এবং সেইভাবে আমি তৈরি হয়ে এসেছি। আচ্ছা, তো প্রথমে সিলেবাস দেখবো, নেক্সট দেখবো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনটাকে আমি অ্যানালাইসিস করব। কেন করব প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন? কারণ আগামী দিনে কি প্রশ্ন হতে পারে সেইটি আমাদের একটা আইডিয়া তৈরি করে দেবে আমাদের অতীতের যে প্রশ্নগুলি রয়েছে সেইটি। আমি মেইনলি 2016 প্রশ্নটা অ্যানালাইসিস করব, পুরনো প্রশ্ন আমি দেখবো না। পুরনো প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে, কখন কিভাবে দেখবে সেগুলো আলোচনা হবে। আর কিছু স্ট্র্যাটেজিস আমরা দেখবো, পদ্ধতি কিভাবে আমরা পড়াশোনা করব, কিভাবে পরীক্ষার সময় তৈরি হব, পরীক্ষার দিন কিভাবে আমরা পরীক্ষা দেব, এবং পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা কিভাবে তৈরি হব। কারণ পরীক্ষা হয়ে যাওয়ার পরেও, লিখিত পরীক্ষা হওয়ার পরেও কিন্তু আরেকটি পরীক্ষা থাকে যেটা ইন্টারভিউ বলি আমরা। তার জন্য আমরা কিভাবে তৈরি হব সেগুলি আমরা কম বেশি এখানে আলোচনা করব। আর এর পরে থাকবে কোশ্চেন অ্যারাইজিং। তোমাদের ভেতর থেকে কারোর যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো ধরনের প্রশ্ন, পরীক্ষা সংক্রান্ত হতে পারে, পরীক্ষার আনুষঙ্গিক কিছু হতে পারে, আশেপাশের বিষয় হতে পারে, বই সংক্রান্ত হতে পারে, যে কোনো প্রশ্ন যদি থাকে একদম শেষে তোমরা আমাকে প্রশ্ন করবে। আর যদি কোথাও বুঝতে না পারো, আমার কথা কেটে যায় বা অন্য কোনো সমস্যা হয়, আমি কোথাও হয়তো ভুল বলে থাকি, অবশ্যই আমাকে থামিয়ে দিয়ে তোমরা বলতে পারো বা বোঝার জন্য প্রশ্ন করতে পারো, সেটা জন্য ওয়েলকাম। আমি সিলেবাসটা জাস্ট একবার গো থ্রু করে জাস্ট রিডিং পড়বো, এরপরে আমি আলোচনাগুলি করবো। এখানে দেখো সিলেবাসে কি রয়েছে, পিজি সিলেবাস ধরেই আমি এগোচ্ছি। এখন একটাই সিলেবাস হিসাবে ধরবো আমরা 11-12 এর। আচ্ছা, দুটোর একই, 9-10-11-12 যদি ধরো সব একই রকম হবে, কিন্তু আমরা পিজি সিলেবাস ধরেই করবো, আমরা ওই আপার প্রাইমারি ধরে করছি না, এটা পিজি সিলেবাসই টোটালটা। আচ্ছা, এখানে কারক বিভক্তি রয়েছে, শব্দরূপ রয়েছে, ধাতুরূপ রয়েছে, সন্ধি রয়েছে, কৃৎ প্রত্যয় রয়েছে, তদ্ধিত প্রত্যয়, সনন্ত ধাতু, জঙন্ত ধাতু, নাম ধাতু, আত্মনেপদ পদ, পরস্মৈ পদ, সমাস। ব্যাকরণের এই যেগুলি দেখছো এগুলি সব আছে এখানে। আশেপাশে যা যা লেখা রয়েছে সিলেবাসে, যে ভাদিগণীয়, অদাদিগণীয়, রুধাদিগণীয়, হাদিগণীয়, এই ধাতুগুলি থাকবে, পরীক্ষায় কিন্তু সেইটা মেনে চলা হয়নি। এর বাইরে থেকেও কিন্তু ভিন্ন গণ থেকেও প্রশ্ন এসেছে, সেই জন্য আমি পাশের গুলি আর পড়ছি না, এগুলি আমি পরে ধরে ধরে অ্যানালাইসিস করবো প্রত্যেকটা। আপাতত সিলেবাসে লিখিত আকারে কি আছে আমি শুধু তোমাদের সামনে তুলে ধরছি। এরপর সাহিত্যের ইতিহাস আছে। সাহিত্যের ইতিহাসে বৈদিক সাহিত্যের ইতিহাস রয়েছে, যেখান থেকে সংহিতা, উপনিষদ, ব্রাহ্মণ, বেদাঙ্গ সমস্ত কিছুই আছে। বৈদিক সাহিত্যে যা যা আছে সব আছে। সিলেবাসে যাই লেখা থাকুক না কেন সেটা এখানে কিন্তু গ্রান্টেড নয়। এখানে সংহিতা বলতে সংহিতার সঙ্গে ব্রাহ্মণও চলে আসবে, মন্ত্র ব্রাহ্মণ দুটোই আসবে, আরণ্যক আসবে, উপনিষদ আসবে। এখানে আরণ্যকের নাম দেওয়া নেই, তাই বলে কি আরণ্যক ব্রাহ্মণ আসবে না? আসবে, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। স্যার, হ্যাঁ, স্যার বলছিলাম আপনি কথা বলছেন তো তার সঙ্গে সঙ্গে একটা কিরকম আওয়াজ আসছে, আপনার কথাগুলো ঠিকঠাক করে শোনা যাচ্ছে না। বাকি সবার কি তাই হচ্ছে? হ্যাঁ স্যার। ক্লিয়ারলি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? স্যার ক্লিয়ার আছে। হ্যালো, না স্যার, যাচ্ছে না। স্যার কিবোর্ডে টাইপিং এর মতো এই ধরনের একটা আওয়াজ। ওকে, আমি এটা বন্ধ করছি, আমি ডাইরেক্ট শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এবার শোনা যাচ্ছে? কোনো আওয়াজ হচ্ছে কি? না স্যার, এখন ক্লিয়ার। আমি দুটো ডিভাইস থেকে জয়েন করি এই জন্য, যাতে কোনো কারণে সমস্যা হলে একটা ডিভাইস বন্ধ করে আরেকটা থেকে চালু করতে পারি। ওকে, যাই হোক। আচ্ছা, সিলেবাসে দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে ব্যাকরণের পার্ট দেখতে পাচ্ছি, যেখানে মোটামুটি সব ধরনের ব্যাকরণই কিন্তু আছে। সাহিত্যের ইতিহাসে কি কি রয়েছে? বৈদিক সাহিত্য রয়েছে, সেখানে সংহিতা, উপনিষদ, বেদাঙ্গ এইভাবে লেখা রয়েছে।
সংহিতা আছে মানে ব্রাহ্মণও থাকবে, আরণ্যকও থাকবে, উপনিষদও থাকবে। বেদাঙ্গ সাহিত্য রয়েছে, বেদাঙ্গের সমস্তটাই কিন্তু আছে সংক্ষিপ্ত আকারে। রামায়ণ, মহাভারত, পুরাণ এদের সাধারণ ধারণা এবং বিষয়বস্তুগত সাধারণ জ্ঞান এখানে রয়েছে। রামায়ণ মানে রামায়ণ টেক্সট পড়া বা মহাভারত টেক্সট পড়া নয়, সাহিত্যের ইতিহাসগত যেগুলি রয়েছে সেগুলি। নাট্য সাহিত্য 1200 শতক পর্যন্ত রয়েছে, ভাস, অশ্বঘোষ, কালিদাস থেকে শুরু করে একদম 1200 শতক পর্যন্ত মোটামুটি যতজন পাওয়া যায় সেই পর্যন্ত রয়েছে। এছাড়া সিলেবাসে গদ্য কাব্য, গীতিকাব্য, ঐতিহাসিক কাব্য এই অংশটা সিলেবাসে কোথাও নেই। হ্যাঁ, সিলেবাসে নেই কিন্তু পরীক্ষায় এসেছে। 2016 সালের পরীক্ষাতে এই গীতিকাব্য থেকে গণ্ডি স্তোত্র গাথা, এটা তো একটা গীতিকাব্য, গদ্য কাব্য থেকে এসেছে। তাই অনার্সের সিলেবাসে আগে আমরা সকলেই কিন্তু এই পাঠটা পড়তাম অনার্সের জন্য, পাশের সিলেবাসে এইটা থাকতো না। এই জন্য কিছু কিছু সিলেবাস তোমাদের হয়তো পাবে যেখানে এই পাঠটা হয়তো নেই, সিলেবাসে লেখা নেই, কিন্তু এই পাঠটাও পড়তে হবে। 2016 এখান থেকে একটা কিন্তু প্রশ্ন এসেছে, সুতরাং এই পাঠটা বাদ দিলে কিন্তু হবে না। আচ্ছা, এছাড়া রয়েছে গল্প সাহিত্য। তাছাড়া তিনটে টেক্সট রয়েছে, মনুসংহিতা, অর্থশাস্ত্র, অভিজ্ঞান শকুন্তলা, এই তিনটি টেক্সট রয়েছে। তাহলে মোটামুটি আমরা একটা সিলেবাস দেখলাম যে যেখানে গ্রামারের একটা পাঠ রয়েছে, সাহিত্যের ইতিহাসের একটা পাঠ রয়েছে, আর তিনটে টেক্সট আছে, মনুসংহিতা, অর্থশাস্ত্র, অভিজ্ঞান শকুন্তলা। এইবার এই যে চারটে আমরা অংশ দেখছি, চারটে অংশের কোন পাঠটা আমি আগে পড়বো, কোন পাঠটা বেশি ভালো করে পড়বো, হ্যাঁ, কোনটা একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কোনটা ওপর পড়লেও হবে, এরকম প্রশ্ন তো মনে জাগতেই পারে। যেহেতু আমার হাতে সময় কম, মাত্র 6 থেকে 7 মাস সময় রয়েছে সব মিলিয়ে, যদি আমি সমস্ত কিছু সঠিকভাবে হবে ধরে নিই তবেই, হ্যাঁ, যদি সমস্ত রুলস রেগুলেশন অনুসারে সমস্ত কিছু হয় ধরে নিয়ে এগোই, তাহলে আমাদের কাছে 6 থেকে 7 মাস আছে। তো কোনটাতে বেশি প্রশ্ন আসে, কোনটা থেকে ওয়েটেজ কোনটায় বেশি দেওয়া হয়েছে, সেইগুলি আমাদেরকে দেখতে হবে। তাহলে আমি কোন জায়গাটা বেশি ভালো করে পড়বো, কোনটাকে বেশি গুরুত্ব দেব, হ্যাঁ, সেটা কিন্তু আমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কোনোটাকে বেশি গুরুত্ব দেবো মানে এই নয় যে কোনোটাকে গুরুত্বই দেবো না, সব কটা পার্ট গুরুত্ব দিতে হবে। এসএসসি এমন একটা পরীক্ষা, এসএসসির এসএলএসটি এমন একটা পরীক্ষা যেখানে 100-এ 100% তোমাকে রাইট হতে হবে। পিএসসির ক্ষেত্রে কিন্তু আমি সেরকম বলিনি। পিএসসি যখন পড়িয়েছি তখন বলেছি তোমাকে 100-এ মোটামুটি 80 থেকে 85% পেয়ে গেছো মানে তুমি বেরিয়ে গেছো। কিন্তু এইখানে কিন্তু সেরকম হবে না। এখানে যদি 55টা প্রশ্ন হয়, তোমাকে 55-তে 55 কারেক্ট করে আসতে হবে, এই টার্গেট নিয়ে যেতে হবে। এক একটা পরীক্ষার টার্গেট এক এক রকম হয়। এইবার আমরা দেখব যে ওয়েটেজ কোনটায় কেমন রয়েছে বা এসেছে। প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ, দেখো ব্যাকরণ থেকে প্রায় 36টা প্রশ্ন এসেছে। কতগুলির মধ্যে? 55টা প্রশ্নের মধ্যে। 2016-তে 55টি প্রশ্ন ছিল, প্রত্যেকটা 1 নাম্বার করে, 55 1 55, তার মধ্যে প্রায় 36টা কোশ্চেন চলে এসেছে। ভাবো 65% কোশ্চেন ব্যাকরণ থেকে এসেছে, 65% কোশ্চেন ব্যাকরণ থেকে এসেছে। আর এখানেই ছেলেমেয়েরা মার খেয়েছে। যারা চাকরি পেয়েছে তারা এই জায়গাটা ক্লিক করে বেরিয়ে গেছে, এবং যারা পায়নি এইখানেই কিন্তু কোথাও না কোথাও তারা আটকে গেছে। আমাদের অনেক বন্ধু বান্ধবকেই দেখেছি যে এই ব্যাকরণ পাঠে, বাকি সবাই সবকিছু পেরেছে, এই ব্যাকরণ পাঠেই ভুল করে এসেছে। এবং কেমন ভুল করেছে? জানা প্রশ্ন ভুল করেছে। এই লাইনটা বাই কোট করে রাখো, প্রত্যেকে জানা প্রশ্ন এখানে ভুল হবে, কেউ অজানা প্রশ্ন ভুল হবে না। 55টা কোশ্চেনই তোমরা কমন পাবে, সে যে যেভাবেই পড়ো না কেন। যারা একটু পড়াশোনা করবে তারা সবাই 55টা কোশ্চেন কমন পাবে। সে তুমি যেখান থেকেই পড়ো, বাড়িতে পড়ো, একা পড়ো, আর কোনো ইনস্টিটিউশনে পড়ো, যেখানেই পড়ো 55টা কোশ্চেন দেখবে তোমার জানা প্রশ্ন হবে, শোনা প্রশ্ন হবে, একটু পড়াশোনা করে গেলে। কিন্তু ভুল হবে তাও কেন? প্র্যাকটিসের অভাব, রেগুলার পরীক্ষা দেওয়ার অভাব, রেগুলার নিজেকে কারেকশন করার অভাব, ব্যাকরণের মুখস্থ বিদ্যা করার জন্য ভেতরের নলেজের অভাব। এইসবের জন্য ছোট ছোট জিনিসগুলো, জানা জিনিসও ভুল হয়ে যাবে। একটা বানানের জন্য ভুল হয়ে যাবে, একটা জফলার জন্য ভুল হয়ে যাবে, একটা হসন্তের জন্য ভুল হয়ে যাবে। এই ভুলগুলোই কিন্তু ব্যাকরণে ছেলেমেয়েরা করে, হ্যাঁ, বা প্রত্যেকে করেছে যারা মিস করে গেছে এই জায়গাগুলি গত 2016 সালের এসএলএসটিটা। সুতরাং ব্যাকরণে অনেক অনেক বেশি গুরুত্ব দিতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে, খাতায় লিখতে হবে, শুধু মুখস্থ নয়, শুধু পড়া নয়, খাতায় ধরে ধরে লিখতে হবে, কারেকশন করতে হবে, ভুল হলে সেগুলোকে আবার 10 বার 15 বার করে লিখতে হবে ছোটবেলার।
তবেই কিন্তু এখানে 100% তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে। সাহিত্যের ইতিহাস টোটালটাই মুখস্থবিদ্যা, কিছু টেকনিক অবশ্যই আছে, কিছু সাজেশন অবশ্যই থাকবে, যে কোন কোন জায়গাগুলো ভালো করে পড়লে আমি বেশি তাড়াতাড়ি সিলেবাসটা কভার করতে পারবো, সেগুলো অবশ্যই থাকবে। কিন্তু দেখো এখানে মাত্র 14টা প্রশ্ন এসেছে, মাত্র 25%। 1/3, 1/4, 4/1 প্রশ্ন সাহিত্যের ইতিহাস থেকে এসেছে। অভিজ্ঞান শকুন্তলম থেকে মাত্র 3টি প্রশ্ন এসেছে, যেটাকে আমরা অনেক অনেক বেশি গুরুত্ব দিই অনেকে, বিশাল ব্যাপার, অভিজ্ঞান শকুন্তলম না পড়লে কিছু হবে না, এই না সেই না ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডেটা কি, বড় বড় দুটি টেক্সট একদম পড়ে মাথায় করে নাচি আমরা, কটা প্রশ্ন এসছে? 2টো প্রশ্ন এসছে। এইবার প্রশ্ন হচ্ছে যে এইটা তো গত 2016 সালের একটা ডেটা দেখতে পাচ্ছি, তার মানে কি আগামী তো এরকম হবে? হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এটা যেহেতু একটা ট্রেন্ড হয়ে গেছে, বা ব্যাকরণে অনেক পার্ট রয়েছে, সব পার্ট থেকে একটা দুটো করে প্রশ্ন দিলেও এই প্রায় 30-35-এর কাছে চলে যাবে নাম্বারটা। সুতরাং ব্যাকরণে কিন্তু এর নিচে কিন্তু প্রশ্ন হবে না, 30-35-এর নিচে কোনোভাবেই, 50%-এর নিচে ব্যাকরণ থেকে প্রশ্ন হবে না। বাকি 50 কিন্তু এই 3টে পার্ট থেকে হবে। সেখানে অভিজ্ঞান থেকে 3টের জায়গায় বড় জোর 5টা হবে, তার বেশি কোনোভাবেই আসা সম্ভব নয়। মনুসংহিত অর্থশাস্ত্র 2টোর জায়গায় বড় জোর 4টে হবে, তার বেশি কোনোভাবেই আসা সম্ভব নয়। সাহিত্যের ইতিহাসে 14টার জায়গায় হয়তো 16টা-17টা হবে, এর বেশি কোনোভাবেই আসা সম্ভব নয়। কিন্তু ব্যাকরণে ম্যাক্সিমাম প্রশ্ন ব্যাকরণ থেকে আসছে। তার মানে কি এই প্রশ্নগুলো কি ফেল না? না, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, একটা সিঙ্গেল কোশ্চেনও ছাড়া যাবে না এখানে, না পারলেও অ্যান্সার করে আসতে হবে, কারণ এখানে নেগেটিভ থাকছে না। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তাহলে আমরা মোটামুটি একটা ডেটা দেখতে পেলাম 2016 সালে কিভাবে প্রশ্ন বিন্যাস ঘটেছে, ব্যাকরণের ওয়েটেজ কেমন, অন্যান্য জায়গার ওয়েটেজ গুলি কেমন। এইটা দেখে আমাদের একটা আইডিয়া তৈরি হবে যে আমরা কোন পার্টটা আগে ধরবো এবং সেটাকে কতটা গুরুত্ব দিয়ে পড়বো। দেখো ব্যাকরণ তো বললাম যে ব্যাকরণ থেকে 36টা প্রশ্ন এসেছে। ব্যাকরণের কোন পার্ট থেকে কতগুলো করে প্রশ্ন এসেছে যদি আমি জানতে পারি, তাহলে কোন পার্টে আমি বেশি গুরুত্ব দেব সেটা আমি বুঝতে পারবো। দেখো কারক থেকে 4টি প্রশ্ন এসেছে, পরে আমরা দেখবো কারক থেকে কি ধরনের প্রশ্ন এসেছে। আগে দেখছি একটা নাম্বার অ্যানালাইসিস করছি আমরা, নিউমেরিক্যাল অ্যানালাইসিস চলছে। হ্যাঁ, কারক থেকে 4টি প্রশ্ন, 4টে প্রশ্ন কোথা থেকে এসেছে সব আলোচনা আছে। সমাজ থেকে 3টি প্রশ্ন এসেছে, শব্দরূপ থেকে 2টি প্রশ্ন এসেছে। সিলেবাসে শব্দরূপে দেখবে আছে যে তোমাদের দেখিয়ে দিই সিলেবাসে শব্দরূপে কি দেওয়া রয়েছে। সিলেবাসে শব্দরূপে দেখো অন, অথ ভাগান্ত, অন ভাগান্ত, অস ভাগান্ত শব্দরূপ দেওয়া রয়েছে, সর্বনাম দেওয়া রয়েছে, সংখ্যা দেওয়া রয়েছে। এইটা কিন্তু মানা হয় না। এখানে যেগুলি দেওয়া রয়েছে সব ব্যঞ্জনান্ত শব্দ দেওয়া রয়েছে। 2016 সালেই কিন্তু স্বরান্ত শব্দরূপ এসেছে, ব্যঞ্জনান্ত শব্দরূপ এসেছে, দুরকম শব্দরূপই কিন্তু এসেছে। সুতরাং সিলেবাসে যে এইটা আছে দেখে তুমি শুধু অধভাগান্ত অনভাগান্ত পড়বে, সেইগুলি করলে কিন্তু হবে না। আমরা যেভাবে গাইড করবো তোমাকে সেইভাবেই পড়তে হবে, কারণ প্রশ্ন এক জিনিস, সিলেবাসে কিন্তু অন্য কথা বলছে। তাহলে শব্দরূপে যে 2টি প্রশ্ন এসেছে সেটি স্বরান্ত শব্দরূপ থেকেও আসতে পারে, ব্যঞ্জনান্ত থেকেও আসতে পারে, সংখ্যাবাচক সর্বনাম যে কোনো জায়গা থেকে আসতে পারে। ধাতুরূপ থেকে 3টি প্রশ্ন, সন্ধি থেকে 2টি, কৃৎপ্রত্যয় থেকে 3টি। দেখো সব জায়গায় মোটামুটি সেম ওয়েটেজ দেওয়া আছে, প্রত্যেকটা পার্ট থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, প্রত্যেকটা পার্ট থেকে কোনো পার্ট ছেড়ে যাওয়া হয়নি। তদ্ধিত প্রত্যয় থেকে প্রশ্ন এসছে, বিকল্প রূপ দেওয়া হয়েছে। বিকল্প রূপ যে কোনো জায়গা থেকে হতে পারে, সমাসের বিকল্প হতে পারে, শব্দরূপের বিকল্প হতে পারে, প্রত্যয়ের বিকল্প হতে পারে, স্ত্রী প্রত্যয়ের বিকল্প হতে পারে, যে কোনো কিছুর বিকল্প হতে পারে। আচ্ছা, স্ত্রীলিঙ্গ থেকেও 3টে প্রশ্ন এসেছে। অনেকে এই জায়গাটা অ্যাভয়েড করে যায়, স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলো, এটাকে খেয়ালই করে না। দেখো পরীক্ষায় 3টি প্রশ্ন চলে এসেছে। আমি বলেছি একটা প্রশ্ন এখানে তোমাকে চাকরি পাওয়া এবং না পাওয়া দুটো ক্যাটাগরিতে তোমাকে ফেলে দিতে পারে। হ্যাঁ, হয় একটা প্রশ্ন পারলে চাকরি পাওয়ার ক্যাটাগরিতে, একটা প্রশ্ন পারলে না চাকরি না পাওয়ার ক্যাটাগরি, এরকম কিন্তু হয়েছে। ইতিহাস কিন্তু তাই বলে। আমরা সেই ইতিহাসের ভেতর থেকে কিন্তু আমি এসেছি, বা আমাদের বন্ধু বান্ধবরা এসেছে, আমিও ছিলাম। 2016-তে কিন্তু আমারও নাম ছিল। আমি এই চাকরি পেয়ে গেছি বলে ওইটাতে আমি আর জয়েন করিনি। সুতরাং সেই পরীক্ষা দিয়েও কিন্তু আমি পাস করেছিলাম, এবং 55-তে কিন্তু ম্যাক্সিমাম মার্কস ছিল। তো যাই হোক, বলার বিষয় এইটাই যে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে বলেই কিন্তু আমি এটা বলতে পারছি।
ইয় সুনিষ্ঠন প্রত্যয় রয়েছে, মাত্র একটি প্রশ্ন এসেছে। সন প্রত্যয়, মতু প্রত্যয় থেকে কিছু আসেনি, কিন্তু মতু প্রত্যয় থেকে আসবে না তা নয়, মতুবাদী প্রত্যয়ও কিন্তু পড়তে হবে। যেগুলো আসেনি সেগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো পড়তে হয়। এখানে যেগুলো দেওয়া রয়েছে আমি শুধুমাত্র সেগুলো অ্যানালাইসিস করছি। সন প্রত্যয় থেকে দুটি এসেছে, ইচ্ছার্থে যে সন প্রত্যয় হয়, পৌন অর্থে জং প্রত্যয় হয় একটি প্রশ্ন এসেছে, নাম ধাতু থেকে একটি এসেছে, এক কথায় প্রকাশ। এই এক কথায় প্রকাশের কোনো ক্যাটাগরি হয় না। এক কথায় প্রকাশ সমাসমূলক এক কথায় প্রকাশ হতে পারে, তদ্ধিত প্রত্যয়মূলক এক কথায় প্রকাশ হতে পারে, সন প্রত্যয়মূলক এক কথায় প্রকাশ হতে পারে, জন প্রত্যয়মূলক এক কথায় প্রকাশ হতে পারে, মতুবাদী প্রত্যয়মূলক এক কথায় প্রকাশ হতে পারে। এক কথায় প্রকাশ সবকিছু থেকেই হতে পারে, অনেক কিছু থেকেই হতে পারে। এছাড়া আত্মনে পদ, পরসময় পদ, এই জায়গাটাই ম্যাক্সিমাম ছেলেমেয়েরা মার খায়, ম্যাক্সিমাম। বাকি জায়গাগুলি হয়তো অপশন থেকে করে দিতে পারবে, বুদ্ধি খাটিয়ে করে দিতে পারে, এই জায়গাটাই কিন্তু মার খাচ্ছে। এবং এখানে দুটো প্রশ্ন মানে দুটো না পারা মানে গেল, চাকরি হাতের থেকে ফসকে যাবে। এই জায়গাটা কিন্তু জোর দিতে হবে, কারণ বাকি জায়গাগুলি তোমরা প্রত্যেকেই নিজেরা পড়লেও পারবে, কম বেশি পারবে, কিন্তু এই জায়গাটায় কিন্তু অনেকেই জোর দাওনি এতদিন পর্যন্ত। অনেকেই বোঝো না আত্মনেপদ পরস্ময় পদ কিভাবে নির্ণয় করতে হয়, বা কোনটা দেখে বুঝবে এটা আত্মনেপদ হবে, এইটা পরস্ময় পদ হবে। বা হয়তো তোমরা মেইন যে সূত্রগুলো আত্মনেপদ পরস্ময় পদ, সেই সূত্রগুলি জানো না, 8টা 10টা মিনিমাম সূত্র জানতে হবে, সেই সূত্রগুলি হয়তো জানো না। তো এই জায়গাটা কিন্তু প্রত্যেকেই গুরুত্ব দিতে। এছাড়া অশুদ্ধি সংশোধন 3টি দিয়েছে। অশুদ্ধি সংশোধন একটি ভাইটাল জায়গা। অশুদ্ধি সংশোধন সেই পারবে যে আগের ব্যাকরণের সবকিছু জেনে এসেছে, যে আগের ব্যাকরণের শব্দরূপ জানে, ধাতুরূপ জানে, কারক জানে, সমাস জানে, সন্ধি জানে, প্রত্যয় জানে, সমস্ত কিছু জানে, সেই কিন্তু অশুদ্ধিগুলো করতে পারবে। অশুদ্ধি শুধুমাত্র আমি কতগুলো অশুদ্ধি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করলাম, কমন পেয়ে গেলাম, সেটা হতেও পারে, হ্যাঁ, হবে না তা নয়, কারণ এখানে প্রশ্ন খুব বেশি কঠিন হবে না। যেমন নিমাই রক্ষিত স্যার বললেন যে খুব বেশি কঠিন বা খুব বেশি সহজ সেরকম হয় না, একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ফলো করা হয়। সুতরাং অশুদ্ধি সংশোধন কমন পেলেও পেতে পারো, কিন্তু সেই অশুদ্ধিগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস যতক্ষণ তুমি না করবে, পরীক্ষার হলে কিন্তু তুমি ধরতে পারবে না। কমন এলেও দেখা গেল একটা শব্দ একটু আলাদা করে দিয়েছে, সেটা হয়তো নজরে পড়লো না, তুমি বাড়িতে যেমন পড়েছো তেমনই টিক চিহ্ন দিয়ে চলে এলে, তা করলে হবে না। এটা বুঝে বুঝে মিনিমাম 100 থেকে 150 অশুদ্ধি মিনিমাম প্র্যাকটিস করতে, মিনিমাম মানে কম পক্ষে, আর ম্যাক্সিমামই ধরে নেবো 300 350 প্র্যাকটিস করলে মোটামুটি তুমি 100-150 রুলস জেনে যাবে। ওই 100-150 রুলস দিয়ে মোটামুটি অশুদ্ধি সংশোধন কমপ্লিট করা যায়, কিন্তু সেটা সময় সাপেক্ষ, সেটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি পরিমাণে। যেখানে যা অশুদ্ধি পাবে বাড়িতে বসে 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 প্র্যাকটিস করবে, এখন থেকেই শুরু করবে। বাকিগুলি যেমন কারক পড়ছো, রোজ রিভাইজ করছো, তার সাথে সাথে কয়েকটা অশুদ্ধি নিয়েও বসে যাবে। আর অনুবাদ রয়েছে একটা, অনুবাদের জন্য আলাদা করে কিছু বলবো না, অনুবাদ মানেই সমস্ত গ্রামার যে জানে সে অনুবাদও পারবে। আর অনুবাদ খুব বেশি কঠিন অনুবাদ দেয়নি, বেসিক অনুবাদ দিয়েছে। বেসিক অনুবাদে একটু কারকমূলক অনুবাদ দিয়েছে, একটু কারকটাকে ফলো করে যাতে অনুবাদটা করতে পারে এই রকম অনুবাদ দিয়েছে। খুব কঠিন অনুবাদ কিন্তু দেওয়া হয়নি। কিন্তু পুরনো যে এসএসসি হতো সেইখানে কিন্তু দুটো অনুবাদ থাকতোই, একদম দুটো অনুবাদ, 2-4 নম্বর অনুবাদে থাকতো, দুটো 2 নম্বর করে প্রশ্ন হতো, একটাতে 2 নম্বরের অনুবাদ থাকতো, সেটা বড় একটা লাইন হতো, যে বালকটি পুকুর পাড়ে বসে প্রতিমা নিরঞ্জন দেখে বাড়ি এলো, এইরকম প্রত্যয়ান্ত পদ দিয়ে সমাস করে, এবং নিচে কখনো কখনো দাগও দিয়ে দিত যে এই অংশটুকুকে সমাস করে পদ গঠন করো, তারপর অনুবাদ, এইভাবেও কিন্তু অনুবাদ দিত। সুতরাং পুরোনো সময়ে যে অনুবাদের একটা ক্যাটাগরি ছিল, স্ট্যান্ডার্ড, খুব স্ট্যান্ডার্ড ক্যাটাগরি ছিল, সেই ক্যাটাগরি কিন্তু নেই, মোটামুটি একটা সহজ অনুবাদ কিন্তু দেওয়া হয়েছে। আমরা সেইটা ভাবলেও কিন্তু হবে না, ভবিষ্যতে যে একটু কঠিন হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। 2010 বছর আগে, 9 বছর আগে পরীক্ষা হয়েছে, 9 বছরে অনেক কিছু পাল্টে যায়, 9 বছরের প্রশ্নের ধরনও পাল্টাতে পারে, একটু কাঠিন্যযুক্ত প্রশ্ন হতে পারে, সেইটা ভেবে আমাকে পড়তে হবে। তাহলে ব্যাকরণের গুলি আমরা জানলাম, এইবার দেখবো এই কারক, সমাস, শব্দরূপ, এইগুলি থেকে নাম্বার গুলি পেলাম, কিন্তু কি ধরনের প্রশ্ন হয়েছে, কেমন কেমন প্রশ্ন আসছে, বা কোন প্রশ্নটাই বা এসেছে, সেইগুলো কিন্তু এইবার আমরা প্রত্যেকটা ধরে ধরে দেখব। প্রথম দেখো কারক। কারক থেকে কি কি প্রশ্ন আসতে পারে প্রথমে এইভাবে, বা কি ধরনের প্রশ্ন আসতে পারে। সবাই জানো কারক থেকে কারক বিভক্তি নির্ণয়মূলক প্রশ্ন আসবে, একটা লাইন তুলে দিল, দিয়ে বলো কারক বিভক্তি কি হবে এখানে, কোন কারক হবে বা কোন বিভক্তি হবে, এইভাবে প্রশ্ন হতে পারে যে কোনো একটা পদ দিয়ে। যেমন ধরো এখানে দেওয়াই রয়েছে রুদত পুত্রস্য মাতা জগাম, কারক বিভক্তি কি, কোন কারকে কোন বিভক্তি হয়েছে বা বিভক্তি কি, এবার প্রশ্ন হলো, এটা 2016 সালেই এই প্রশ্নটা এসছে। সুতরাং কারক বিভক্তি নির্ণয়মূলক প্রশ্ন হতে পারে। কারক থেকে অশুদ্ধিও আসতে পারে, যে অশুদ্ধিগুলো এসেছে 2016 সালে,
তার মধ্যে কিন্তু কারকমূলক অশুদ্ধি একটা আছে। হ্যাঁ, কারকের ভুল দিয়ে দিয়েছে, দিয়ে বলছে অশুদ্ধি কি হবে, এটা শুদ্ধ রূপটা কি হবে। যাবত ভয়ম ভেতব্যম এরকম একটি উদাহরণ সম্ভবত আছে। হ্যাঁ, সেখানে ভয়ম হবে না ভয়স্য হবে, ষষ্ঠী হবে না কর্মকারক হবে, এইরকম কিন্তু কারকের অশুদ্ধিও দেওয়া হয়েছে। ফলে কারক যখন পড়বে তখন চেষ্টা করবে, কারকের বইয়ের চ্যাপ্টারের শেষে অশুদ্ধি সংশোধনও দেওয়া থাকে, এটা ব্যাকরণ কৌমুদিতে দেওয়া আছে। ব্যাকরণ কৌমুদিতে প্রত্যেকটা কারকের শেষে একটা চ্যাপ্টার থাকে, অনুশীলনী থাকে। সেই অনুশীলনীতে কিন্তু কারক বিভক্তির নির্ণয় যেমন থাকে, কারক বিভক্তি থেকে অশুদ্ধি ও সংশোধনেও কিন্তু প্রচুর উদাহরণ দেওয়া থাকে। 8টা 10টা করে মিনিমাম তোমরা উদাহরণ ওখান থেকে পেয়ে যাবে। এগুলো যদি মাঝে মাঝে প্র্যাকটিস করতে পারো তাহলে আর কারক থেকে অশুদ্ধিতে আর অসুবিধা হবে না। আচ্ছা, বিশেষ কারকে বিশেষ বিভক্তি। হয়তো বললো যে কর্তায় ষষ্ঠী বিভক্তির উদাহরণ দাও, কর্মণি ষষ্ঠী বিভক্তির উদাহরণ দাও, এরকম উদাহরণগুলো চাইতেই পারে। বিশেষ অর্থে যে বিভক্তিগুলি হয়, ব্যাপ্তি অর্থে দ্বিতীয়ার উদাহরণ দাও, অপবর্গে তৃতীয়ার উদাহরণ দাও, বিশেষ শব্দযোগে বিভক্তির উদাহরণ দাও, হিতযোগে চতুর্থীর উদাহরণ দাও, বা হিতযোগে কোন বিভক্তি হয়। এরকম কারকের জেনারেল অ্যানালাইসিস মূলক যে প্রশ্নগুলি হয়, কারক বা বিভক্তি দুটো পার্টেরই, সেগুলো হতে পারে। শুধুমাত্র কারক মানেই যে কারক বিভক্তি নির্ণয় করতে দেবে তা নয়, কিন্তু যে শুধু কারক বিভক্তির সূত্র দিয়ে বললো, উদাহরণ দিয়ে বললো কোন কারক হয়েছে বা কোন বিভক্তি হয়েছে, সূত্রও চাইতে পারে, সূত্রও কিন্তু মনে রাখতে হবে। আমরা কয়েকটা উদাহরণ এখানে দেখবো, দেখলেই বুঝতে পারবো কি ধরনের প্রশ্ন ওরা করেছে। দেখো, রুদত পুত্রস্য মাতা জগম কারক বিভক্তি চেয়েছে। প্রণত অস্মি দিবাকরম, দিবাকরকে প্রণাম করছি, কারক বিভক্তি চেয়েছে, দুটোই কারক বিভক্তিমূলক প্রশ্ন এসেছে। অধ্যয়নেন বসতি, তৃতীয়া বিভক্তির প্রয়োগ কি অর্থে হয়েছে, কোন অর্থে এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে। ওই যে বললাম না বিশেষ অর্থে বিভক্তি, এই যে দেখেছো বিশেষ অর্থে বিভক্তির প্রশ্ন কিন্তু একটা দিয়ে দিয়েছে। অধ্যয়নেন বসতি, হেতু অর্থে দিয়ে কেন বসছে, অধ্যয়ন করবে বলে বসছে, এটা ফলমপি হেতু বলা হয় একে, ফলমূলক হেতু। হেতু সবসময় আগে থাকে, কিন্তু এই অধ্যয়ন বা ফলমূলক হেতু পরে হয়, বসার কাজটা আগে হচ্ছে, অধ্যয়নটা পরে হয়। এই ধরনের প্রশ্ন কিন্তু থাকছে। আচ্ছা, পরের প্রশ্ন, কৃষ্ণ দ্বারকাম অধিতিষ্ঠতি, কারক বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে সূত্র কি। বলে তুমি যে সূত্র পড়বে না তাতে কিন্তু কাজ হবে না, সূত্র তোমাকে কারকের পড়তেই হবে, 100% পড়তে হবে। আর এখান থেকে আমরা আরেকটি জিনিস বুঝলাম, যে কটা কারকের সূত্র চাওয়া হয়েছে বা যে কটা উদাহরণ দেওয়া আছে, সবকটা প্রসিদ্ধ কারকের সূত্র থেকে দেওয়া হয়েছে। একটাও আনকমন অপ্রসিদ্ধ যেগুলো আমরা পড়ি না গ্রাজুয়েশনে, সেইখান থেকে দেওয়া হয়নি। যেমন দিবস তদর্থস্য, এরকম অনেক সূত্র রয়েছে, কৃত্যর্থ প্রয়োগে কালে অধিকরণ, এরকম অনেক সূত্র রয়েছে, যে সূত্রগুলি আমরা কিন্তু খুব একটা পড়িনি, কিন্তু সেইগুলো থেকে যদি দেয় তাহলে কি হবে, একটা দেখা গেলো দিয়ে দিল, ওই একটার জন্য কিন্তু তোমাকে অবশ্যই সেই সূত্রগুলিও পড়তে হবে, কোনো বাদ দেওয়া যাবে না। কিন্তু আগে আমরা চেষ্টা করব যে বেসিক সূত্রগুলি রয়েছে, যে সূত্রগুলো আমরা সবসময় পড়ি, সেইগুলোকে আগে আয়ত্ত করার, তারপরে গিয়ে কঠিন সূত্র যেগুলি আনকমন সূত্র, সেইগুলিকে আমরা পরে পড়ব। এবং কারকের জন্য কি বই ফলো করতে পারি, সত্যরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের যে বইটি রয়েছে পাণিনীয় শব্দশাস্ত্র, পাণিনীয় শব্দশাস্ত্র কারকের জন্য, সমাসের জন্য এনাফ, এর বেশি লাগবে না। ব্যাখ্যার জন্য, উদাহরণের জন্য, দুটো পার্টি বললাম, ব্যাখ্যা এবং উদাহরণ দুটো বেস্ট রয়েছে আমাদের এই লেভেলের জন্য। আমি পাণিনিয়মকে ততটা সাজেস্ট করব না, লাহিড়ী শাস্ত্রীর পাণিনিয়ম, কারণ লাহিড়ী শাস্ত্রীর পাণিনিয়মে অনেক সূত্র নেই এবং অনেক উদাহরণও কিন্তু সেখানে পাওয়া যায় না। এবং পাণিনিয়ম বইটি মাধ্যমিক লেভেলের বই হিসাবে প্রসিদ্ধ ছিল একটা সময়ে, আর লাহিড়ী শাস্ত্রী উচ্চতর মাধ্যমিক এর জন্য প্রসিদ্ধ ছিল একটা সময়। সুতরাং একটু পার্থক্য আছে, হালকা হলেও স্ট্যান্ডার্ড একটু হলেও বেশি। পুরো বইটা সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে দুটো বইয়ের, এই জন্যই আমি কিন্তু লাহিড়ী শাস্ত্রীর থেকে, লাহিড়ী শাস্ত্রীকে ছোট করছি না, আমাদের সকলের প্রিয় বই, হ্যাঁ আমারও প্রিয় বই, কিন্তু পাণিনীয় শব্দশাস্ত্র তুলনামূলকভাবে বেশি সূত্র আছে, বেশি উদাহরণ আছে এবং আলোচনাও বেশি আছে এবং সহজবোধ্য, খুব বেশি যে কঠিন তাও নয়। সুতরাং আমরা কারকের পাঠটা সেইখান থেকে দেখতে পারি। নেক্সট, সমাস তো বিশাল একটা জায়গা বলে আমরা সকলে জানি এবং বেশ কঠিন বলে মনে হয় অনেকের কাছে, যদিও সমাজ এতটা কিন্তু কঠিন নয়। তাও আমাকে তো সমাস অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে, কি পড়বো আগে সমাস বিষয়ক একটা সাধারণ জ্ঞান আমি তৈরি করি। সমাস কাকে বলে, সমাস শব্দের ব্যুৎপত্তি কি, হ্যাঁ কত প্রকার সমাস রয়েছে, পাণিনি কত প্রকার বলেছেন, পতঞ্জলি কত প্রকার বলেছেন, ভট্টজি দীক্ষিত কত প্রকার বলেছেন, সেই প্রকারগুলির নাম কি, এই যেটা বেসিক
এটা আগে আমি জানবো সমাসের ক্ষেত্রে। তারপর জানবো যে সমাসের প্রকারভেদগুলি বললাম, সেই প্রকারভেদগুলির প্রত্যেকটা প্রকারের একটা করে অন্তত সূত্র। অব্যয়ীভাব সমাস কাকে বলে, তার বেসিক সূত্র কি রয়েছে, কর্মধারায় সমাস কাকে বলে, দ্বন্দ্ব সমাস কাকে বলে, দ্বিগু সমাস কাকে বলে, তৎপুরুষ সমাস কাকে বলে, বহুব্রীহি সমাস কাকে বলে, এদের প্রত্যেকের একটা করে প্রধান সূত্র রয়েছে। দেখো এখানে লিখেছি একটা বা দুটো সূত্র, কারণ সমাসে তো অনেক সূত্র রয়েছে, মিনিমাম 40 থেকে 50টা সূত্র পড়তে হয় সমাসে। আমি সব বাদ দিয়ে যদি ধরি তাও 40 থেকে 50টা সূত্র পড়তে হয়, আছে অনেক সূত্র। কিন্তু তবু আমি কি বললাম, প্রত্যেকটা প্রকারের একটা দুটো সূত্র কিন্তু আমাকে পড়তে হবে এবং আলোচনাগুলো বুঝে পড়তে হবে। ড্যাশ, কারণ বিগত বছরে যে প্রশ্ন এসেছে তার উপর ভিত্তি করে চললে কিন্তু আমাকে হবে না, আমাকে আরেকটু এগিয়ে পড়তে হবে। যদি বাই চান্স এরকম দিয়ে দেয় একটা সূত্র তুলে বললো এই সূত্রটি কোন সমাসের সূত্র, হ্যাঁ, যে বলা হলো যে বিশেষণম বিশেষ্যেন বহুলম, এই সূত্রটি কোন সমাসের সূত্র, অথবা বললো চার্থে দ্বন্দ্ব, এখানে চয়ের কটি অর্থ পাওয়া যায়, বা চার্থে দ্বন্দ্ব, এখানে চয়ের কয়টি অর্থে দ্বন্দ্ব সমাস হয়। জাস্ট উত্তর হবে 2, 4 এরকম অপশন থাকে, 2, 3, 4, 5 এরকম অপশন থাকে। শুধু একটা সংখ্যা যদি আমি পড়ে রাখি, আমার মনে রাখতে কতক্ষণই বা লাগবে, এটা তো কি এমন কঠিন জিনিস যে মনে থাকবে। সুতরাং এই যে সূত্রগুলি রয়েছে তাদের একটা বেসিক ধারণা কিন্তু আমাকে তৈরি করে রাখতে হবে প্রত্যেকটা সমাসের প্রকারভেদ যেগুলি রয়েছে সেই প্রকারভেদগুলির। এছাড়া তো উদাহরণ রয়েছে, অসংখ্য উদাহরণ, ব্যাজ বাক্য সহ সমাসের উদাহরণ। যে কোনো বাজার চলতি যে বইগুলি রয়েছে সেই বইগুলি দেখতে পারো। আর আমি যেটা বললাম পাণিনীয় শব্দশাস্ত্র বইটি বেস্ট, পাণিনীয় লাহিড়ী শাস্ত্রীও দেখতে পারো, ব্যাকরণ কৌমুদীও দেখতে পারো উদাহরণের জন্য। কিন্তু কৌমুদীতে এত উদাহরণ আছে তোমরা হারিয়ে যাবে, উদাহরণের সমুদ্রে একরকম ডুবে যাবে। ওই জন্য আপাতত ওইটা দেখতে বলছি না, বাজার চলতি যে বইগুলি রয়েছে সেই বইগুলি ফলো করতে পারো। আমি নাম নিচ্ছি না এখানে, কিন্তু তোমরা দেখতে পারো, অবশ্যই দেখতে পারো। আচ্ছা, আমরা দেখি সালের প্রশ্নে কি কি এসেছে। বহুব্রীহি সমাসের উদাহরণ হলো, প্রশ্ন দেখো কত সহজ প্রশ্ন, 4টে অপশন দিয়েছে, 4টে অপশনের মধ্যে 4টে পদ দিয়েছে, তার মধ্যে কোনটি বহুব্রীহি সমাস আমাকে চিনতে হবে। আমি এখানে অপশনগুলো দিইনি, কিন্তু দেখলেই বুঝতে পারবে যে বহুব্রীহি সমাসের কোনটি উদাহরণ রয়েছে। সুতরাং উদাহরণগুলি তোমাকে মনে রাখতে হবে যে উদাহরণগুলি বহুব্রীহি কেন হলো। যদি কেন মনে রাখতে পারো বা মানেটা মনে রাখতে পারো, পরীক্ষা হলে সহজেই বুঝতে পারবে এটা বহুব্রীহি হয়েছে না তৎপুরুষ হয়েছে না অব্যয়ীভাব হয়েছে। বা চেহারা দেখেও অনেক সময় মনে রাখা যায় এটা কি সমাস হয়েছে। হ্যাঁ, এর শেষে হসন্ত আছে, ময় হসন্ত আছে, না কিরকম রয়েছে, এইরকম কিছু বৈশিষ্ট্য রয়েছে, না অব্যয় আছে, দেখে কিন্তু বোঝা যায় এটা কোন সমাসে। নাকি দুটো নাম রয়েছে, এরকম কিছু কিছু ট্রিক্স তো সবসময় থাকে। আচ্ছা, অব্যয়ীভাব সমাসের উদাহরণ হলো একই রকম ভাবে দেখো একটা পদ দিয়েছে, 4টে পদ দিয়ে বলছে এর মধ্যে কোনটা অব্যয়ীভাব। তাহলে বেসিক যদি আমি জিনিসটা বুঝে যাই তাহলে এই দিয়ে বলছে কি সমাস হবে, এখানে পদের সমাস হলো, কোন সমাস হয়েছে সেই সমাসটির নাম চেয়েছে। তো এখানে আমরা সেইভাবে সমাসের নাম দেব। সুতরাং আমাকে প্রচুর উদাহরণ করতে হবে, কোনো উদাহরণ বাদ দিলে হবে না। যে বইগুলি তোমাদের হাতের সামনে রয়েছে, এসএসসির জন্য বেস্ট কিছু বই রয়েছে, সেই বইগুলি তোমরা উদাহরণগুলি ভালো করে পড়তে হবে এবং খাতায় ধরে ধরে লিখতে হবে। লেখার কাজটা কিন্তু হয় না, যতক্ষণ তুমি না লিখবে ততক্ষণ কিন্তু তুমি 100% অ্যাসুরেন্স যে তুমি কারেক্ট করবে সেই দিকে পৌঁছাতে পারবে না। তোমাকে লিখতে হবে। যে লিখবে যত, মানে পড়া মুখস্থ করে যে যত লিখবে, ছোটবেলার কথা মনে করে দেখো, বারবার বলা হতো যে লেখো লেখো, এবং সত্যিই তাই, লেখাতে কিন্তু কাজ হবে, তোমার অ্যাকুরেসি বেড়ে যাবে, তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে যত তুমি লিখবে। লিখলাম লিখে ছুড়ে ফেলে দিলাম তা নয়, লিখে কারেকশন করতে হবে। নেক্সট, শব্দরূপ ধাতুরূপ। শব্দরূপ থেকে কি কি প্রশ্ন হতে পারে পরীক্ষায়? সিলেবাসে দেওয়া রয়েছে যে অন ভাগান্ত, অত ভাগান্ত, অস ভাগান্ত এইরকম দেওয়া রয়েছে, কিন্তু না, স্বরান্ত শব্দরূপ আসতে পারে, ব্যঞ্জনান্ত শব্দরূপ আসতে পারে, সর্বনাম শব্দও আসতে পারে, সংখ্যাবাচক শব্দ আসতে পারে, অনুরূপ শব্দ। অনুরূপ শব্দ কেন লিখলাম? কিছু ব্যঞ্জনান্ত শব্দ রয়েছে তার নিচে তদনুরূপ কিছু শব্দ থাকে। দেখা গেল তুমি ভাতৃ শব্দ পড়েছো, নিচে হয়তো দাত্রী লেখা রয়েছে, বা হয়তো মাতৃ শব্দ পিতৃ শব্দ পড়েছো, নিচে হয়তো জামাত্রী লেখা রয়েছে। তো এই অনুরূপ কিছু শব্দ রয়েছে, সেই শব্দ থেকেও কিন্তু আসতে পারে। 2016-তে আসেনি, কিন্তু তার পূর্বের যে কোশ্চেন রয়েছে সেখানে কিন্তু এইরকম প্রশ্ন এসেছে যে
মূল শব্দরূপ, ব্যাকরণ কৌমুদীতে শব্দরূপ গুলো নেই। আচ্ছা, শব্দরূপ কোথা থেকে পড়বে? শব্দরূপ অবশ্যই ব্যাকরণ কৌমুদী থেকে পড়বে। আমি এখানে সত্যনারায়ণ চক্রবর্তী বলবো না বা পানিনিয়ম বলবো না। কেন? পানিনিয়ম এবং লাহিড়ী শাস্ত্রী দুটোতেই বা শব্দশাস্ত্র দুটোতেই শব্দরূপের সংখ্যা তুলনামূলকভাবে কম আছে। শব্দরূপ ব্যাকরণ কৌমুদীতে ম্যাক্সিমাম আছে। ব্যাকরণ কৌমুদী পড়তে হবে এবং ব্যাকরণ কৌমুদীর শব্দরূপের ঠিক নিচে অনুরূপ শব্দরূপ থাকে এবং কিছু আলোচনা থাকে, একটা দুটো লাইন লেখা থাকে যে এই শব্দটির এইটা একটা বিশেষ বৈশিষ্ট্য। যেমন অম্বা শব্দের রূপ লতা শব্দের মতো হলেও সম্বোধনের এক বচনে লতার মতো হয় না, এরকম কিছু লেখা থাকে। সেই লেখাগুলো একটু একটু পড়তে হবে, তাহলে অশুদ্ধি সংশোধনে কাজে দেবে। বা কখনো হয়তো সেই রূপটাই দিয়ে দিল। বা কিছু শব্দ রয়েছে অন্যত শব্দ, একটু কঠিন শব্দ, যে শব্দরূপটা সব বইতে পাবে না, ব্যাকরণ কৌমুদীতে পাবে। এইরকম কিছু শব্দরূপ কিন্তু আমাদের একটু পড়ে রাখতে হবে। আচ্ছা, আমি দেখে নিই কি কি শব্দরূপ এসেছে পরীক্ষাতে। রাজন শব্দের ষষ্ঠীর বহুবচন। রাজন শব্দরূপ ব্যঞ্জনান্ত শব্দরূপ থেকে এসেছে, সিলেবাসের ভেতর থেকে এসেছে। তাহলে রাজন শব্দের ষষ্ঠীর বহুবচন। আর কি? অসমত পঞ্চমীর এক বচন। একদম সহজ দুটি শব্দরূপ এসেছে, একটা সর্বনাম থেকে একটা ব্যঞ্জনান্ত থেকে, দুটো মাত্র শব্দরূপ দিয়েছে। নেক্সট, ধাতুরূপ। ধাতুরূপে দেখো ধাদিগণীয়, অদাদিগণীয়, রুধাদিগণীয়, হাদিগণীয়, চারটে গণ দিয়েছি। চারটে গণকে অবশ্যই আগে ভালো করে পড়বে। এই চারটে গণের যে কটা ধাতু আছে এক জায়গায় লিখে নেবে, লিখে নিয়ে খাতায় তুলে নেবে, নিয়ে বারবার মুখস্থ করে সেগুলিকে লিখবে। বিশেষ করে হাদিগণীয়, রুধাদিগণীয় আর অদাদিগণীয় এই তিনটে গণের ধাতুগুলো একটু কঠিন বলে মনে হবে। এই তিনটে গণের অনেক ধাতু রয়েছে যে ধাতুগুলো একটু জটিল শব্দরূপ, মানে জটিল রূপ থাকে তাদের। সেই রূপগুলো কিন্তু গুলিয়ে যায়, মুখস্থ হতে চায় না, সেইগুলিকে বারবার লিখতে হবে, লিখে লিখে মুখস্থ করতে হবে, বুঝে বুঝে মুখস্থ করতে হবে। এবং লিড লকার, লিড লকারের রূপ কিন্তু এক পিস আসার সম্ভাবনা থাকে কম বেশি। যখন 2 নম্বরের প্রশ্ন হতো 2016 সালের আগে যে পরীক্ষাগুলো হয়েছে, যতগুলো পরীক্ষা হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে 10টা পরীক্ষাতে 8টা পরীক্ষাতে 8টা প্রশ্নে লিড লকার এক পিস করে থাকতো, মানে 4টে করে ধাতুরূপ লিখতে দিত, 4টে ধাতুরূপের মধ্যে একটা ধাতুরূপ লিড লকার থাকে। এটা আগে থাকতো, কিন্তু 2016তে লিড লকার দেয়নি। তাহলে 2016তে কি কি দিয়েছে? আচ্ছা দেখো, এখানে আমি লিখে দিচ্ছি অন্যান্য গণ থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। এটা যদিও এরকম দিয়েছে, আমরা আগে এটা পড়বো, কিন্তু অন্যান্য গণের যে প্রধান প্রধান ধাতুরূপ, সেই প্রধান প্রধান ধাতুরূপ গুলো আমাকে পড়তে হবে। অপ্রধান ধাতুরূপ আমি পড়তে বলবো না। শব্দরূপের ক্ষেত্রে যেমন অপ্রধান ধাতুরূপ পড়তে বলেছি, কমন সিমিলার ধাতুরূপ পড়তে বলেছি, সিমিলার শব্দরূপ পড়তে বলেছি, এইখানে কিন্তু আমি ওই ধাতুরূপ পড়তে বলবো না। কারণ ধাতুরূপ অনেক ধাতুরূপ, 2000 ধাতুরূপ রয়েছে, বইতেই আছে 200-300 ধাতুরূপ আছে, অত পড়ার দরকার নেই। গুনে গুনে হয়তো 40 থেকে 50টা হয়তো ধাতুরূপ হবে, কমন আনকমন মিলিয়ে। প্রধান প্রধান ধাতুরূপ সেইগুলি হবে, সেইগুলোকে আগে পড়তে হবে। বইয়ের শেষেও আরো অনেক ধাতুরূপ দেওয়া থাকে, এইগুলির মতো অমুক অমুক ধাতুরূপ হয়, সেই ধাতুরূপ গুলো আর পড়তে আমি বলবো না, কারণ সেইগুলো থেকে আসার সম্ভাবনা কিন্তু নেই। কারণ অত কঠিন প্রশ্ন ধাতুরূপ থেকে করবে না। আচ্ছা দেখো, দৃশ ধাতু, লিট লকার, প্রথম পুরুষের বহুবচন। আচ্ছা, ধাতুরূপ যখন পড়বে আর একটা কাজ করবে, ধাতুরূপ পড়ার সময় বইতে দেখবে কোন রূপটা তোমার একটু আলাদা মনে হচ্ছে, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। বাকি জায়গাগুলোতে একরকম চলছিল, এখানে একটু চেঞ্জ হয়ে গেছে, সেইগুলোকে আলাদা করে গোল গোল মার্কিং করে রাখবে। পরীক্ষায় কিন্তু সেইগুলো থেকে আসার সম্ভাবনা বেশি। যেগুলো দেখতে সবসময় একই রকম সেগুলো আসবে না, যেটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। সবসময় দেখা গেলো জাগরিহি জাগরিহি জাগরিহি, হয় রশ্মি হচ্ছে, কোথাও হয়তো এমন একটা ধাতু রয়েছে, মানে লোট লকার সব জায়গায় হয় রশ্মি লোপ পেয়ে যায়, কিন্তু জাগরি ধাতুতে জাগরিহি হয় রশ্মি হয়। তো ওইখানে একটু রূপটা আলাদা, ওইটা গোল করে রাখ। তো এরকম কিছু ধাতু রয়েছে, ধাতুর মধ্যে রূপ রয়েছে যেগুলি বাকিদের থেকে একটু আলাদা, ওই জায়গাগুলোকে মার্কিং করে খাতায় তুলে রাখবে, সেইগুলো আসার সম্ভাবনা কিন্তু পরীক্ষায় সবসময় বেশি থাকে। আচ্ছা, দৃশ ধাতু, লিট লকার। তারপরে হচ্ছে দা ধাতু, লোট লকার, মধ্যম পুরুষের এক বচন, জাগরি ধাতু, লোট, মধ্যম পুরুষের এক বচন, এটা যেটা বলছিলাম। হ্যাঁ, সেই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে পড়ার সময়। সন্ধি, সন্ধি থেকে কি প্রশ্ন? সন্ধি থেকে আবার কি প্রশ্ন হবে? সন্ধি করতে দেবে, ব্যাস হয়ে যাবে। কিন্তু এইখানে এই দুটো দিলেও বিগত দিনগুলিতে সন্ধি থেকে কিন্তু আরো অন্যান্য রকম প্রশ্ন এসেছে, যেমন সন্ধি বিষয়ক প্রশ্ন। সন্ধি বিষয়ক প্রশ্ন কি কি হতে পারে? সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি পদটির ব্যুৎপত্তি কি? সন্ধির পর্যায়বাচী শব্দ কি, মানে সন্ধির আরেকটি সমার্থক শব্দ কি? সংহিতা যেমন সমার্থক শব্দ। সন্ধির প্রধান সূত্রটি কি? তো এরকম কিছু সূত্র, কিছু প্রশ্ন হতে পারে। আচ্ছা, সন্ধি সমাসের পার্থক্য বিষয়ক প্রশ্ন হতে পারে। একটা প্রশ্ন দিল সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য হলো, নিচে 4টে অপশন দিয়ে দিল, দিয়ে বললো কোনটি হবে কোনটি হবে না, সন্ধির সঙ্গে কি সমাসের পার্থক্য।
বা সন্ধির নিত্যতার কিছু সূত্র রয়েছে, সন্ধি কোথায় হয় কোথায় হয় না সেই বিষয়ক আলোচনা হতে পারে। এমন একটা দিল যে সন্ধি কোথায় কোথায় হয়, নিচে চারখানা ওরা অপশন দেয় 1 2 3 4 দিয়ে বললো এ নাম্বার অপশনে এই 3টে হবে, বি নাম্বার অপশনে নিচের 3টে হবে, সি নাম্বার অপশনে বললো 2টো হবে, ডি নাম্বার অপশনে বললো সবকটি হবে। এরকম ধরনের প্রশ্ন হতে পারে বুদ্ধিমূলক। সুতরাং সন্ধির আলোচনামূলক জায়গাটাও যেন আমরা পড়ে রাখি। শুধুমাত্র সন্ধি যুক্ত সন্ধি বিযুক্ত করলাম, বই দেখে পড়লাম, মুখস্থ করলাম, লিখলাম, তাহলেও কিন্তু হবে না এখানে। আর কি স্বরসন্ধির কিছু সূত্র রয়েছে, প্রধান প্রধান সূত্র রয়েছে, এই সূত্রগুলি পড়বে। আমি কিন্তু ব্যঞ্জন সন্ধি সূত্র পড়তে বলিনি, বিসর্গ সন্ধি সূত্রও পড়তে বলিনি। ব্যঞ্জন সন্ধি সূত্র যথেষ্ট কঠিন সাধারণ ছাত্রছাত্রীর কাছে, হ্যাঁ, সুতরাং ব্যঞ্জন সন্ধি সূত্র লাগেও না, পড়তেও বলছি না। কিন্তু স্বরসন্ধির বেসিক কিছু সূত্র রয়েছে, 7-8টা সূত্র রয়েছে, এইগুলো তোমাকে বুঝে বুঝে পড়তেই হবে। বাই চান্স একটা দিয়ে দিল, সবাই পারলো, তুমি পারলে না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এছাড়া দেখো নিপাতনে সিদ্ধ কিছু আছে, কোনো নিয়মেই সিদ্ধ হয় না, তবুও একটা বিশেষ নিয়মে সিদ্ধ করে দিয়েছে নিপাতনে সিদ্ধ। কিছু সন্ধি নিষেধ বা প্রকৃতি ভাব সন্ধি রয়েছে, যেখান থেকে একটা আসে, পুরোনো দিনগুলোতে একটা আসতোই সন্ধি নিষেধের, প্রকৃতি ভাব একটা সন্ধি আসতোই। কিন্তু এখন তো অনেক নাম্বার কমে গেছে, সেই জন্য আসার সম্ভাবনা কম, এবং আগে এগুলো হাফ নাম্বার করে থাকতো, এখন তো 1 নাম্বার করে দিয়ে দিয়েছে, হ্যাঁ, ফলে সংখ্যাটা কমিয়ে দিতে হয়েছে। আর কি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। পরীক্ষার সিলেবাসে শুধু বিসর্গ সন্ধি দেওয়া রয়েছে, সিলেবাসে বিসর্গ সন্ধি, এবং লেখা থাকতো বিসর্গ সন্ধি লেখা থাকলেও একটা ওয়ার্ড লেখা আছে স্পেশালি ট্রেস অন বিসর্গ সন্ধি, এইভাবে লেখা থাকে। এইটার মানে এই নয় যে পরীক্ষায় শুধুমাত্র বিসর্গ সন্ধিই আসবে, স্পেশালি ট্রেস, বিশেষভাবে ট্রেস করা, জোর দেওয়া হচ্ছে তাকে, তার মানে এই নয় শুধু বিসর্গ। তাহলে আমাকে কি করতে, বিসর্গ সন্ধি পড়তে হবে, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধিও কিন্তু আমাকে দেখতে হবে। এবং তার প্রমাণ কি, দেখো এখানে বিসর্গ সন্ধি থেকে এসেছে, বর্ষণযুক্ত চলতি ব্যঞ্জন সন্ধি। কেউ কিছু বলছো? আচ্ছা, তাহলে সন্ধি থেকে জানলাম আমরা কি কিভাবে পড়তে হবে এবং কি প্রশ্ন এসেছে, কোথা থেকে পড়বো। আর মাইক অন আছে। আর যদি মাইক অন থেকে মাইকটা অফ করো। কারোর মাইক অন থাকলে মাইকটা অফ করে দেবে। কারো হয়তো মাইকটা অন আছে, মাইকটা অফ করবে, হ্যাঁ, বাকিদের কিন্তু অসুবিধা হবে। স্টুডেন্টদের মধ্যে টুম্পা কে আছেন, আপনার মাইকটা অন আছে? থ্যাংক ইউ। আচ্ছা, কৃত প্রত্যয়, এবার প্রত্যয় চলে আসছি। প্রত্যয় থেকে প্রত্যয়ান্ত রূপ, একদম বেসিক জিনিস, প্রত্যয়ান্ত রূপ দেবেই, যেমন দা যুক্ত সানস, প্রত্যয়ান্ত রূপ দিয়েছে। এছাড়া কিছু সাধারণ তথ্য থাকে, যেমন বলা হলো যে লব প্রত্যয় কখন হয় বা কোন সময় হয় না, তাজ প্রত্যয় কখন হয়, ত প্রত্যয় কখন হয়, সত্রী সানস কখন হয়, এই এদের প্রয়োগের যে তথ্য, এগুলো কোথায় কোথায় হয়, কোন কন্ডিশনে হয়, তুমুন প্রত্যয় কোন অর্থে তুমুন প্রত্যয় হয়, এই যে তথ্যগুলি, এই তথ্যগুলি কিন্তু পরীক্ষায় দেয়নি, কিন্তু দিতে পারে। প্রত্যয়ান্ত রূপ সবসময় দিচ্ছে, কিন্তু প্রত্যয়ান্ত রূপ না দিয়ে যদি এমন একটা প্রশ্ন দিয়ে দেয় যে বর্তমানকালে ত প্রত্যয় বা ত প্রত্যয় কখন কখন হয়, 4টে অপশন দিয়ে দিল, তার মধ্যে বললো বর্তমানকালে ত প্রত্যয় হয় অমুক সূত্র অনুসারে, অতীতকালেও ত প্রত্যয়, এরকম কতগুলি দিল, নিজে কিন্তু কনফিউজ হয়ে যাবে যে কোনটা উত্তর। যাই হোক, তাহলে আমাকে কিন্তু প্রত্যয়ের সাধারণ যে তথ্যগুলি রয়েছে, বেসিক যে তথ্যগুলি রয়েছে, কৃত প্রত্যয়ের ক্ষেত্রে বলছি, তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে এটা আবার বলবো না। কৃত প্রত্যয়ের ক্ষেত্রে ত, তবতু, সত্রী, সানচ, তাজ প্রত্যয়, লব প্রত্যয়, তুমুন প্রত্যয়, অনিয় প্রত্যয়, নৎ প্রত্যয় বা কৃত্য প্রত্যয় যেগুলি রয়েছে, প্রশ্ন হতেই পারে কৃত্য প্রত্যয় কয়টি, সেটা তো তুমি শুধুমাত্র প্রত্যয় প্রত্যয়ান্ত রূপ মুখস্থ করে গেছো, তার মধ্যে তো পাবে না। কৃত্য প্রত্যয় কারা, সেই 5টি কৃত্য প্রত্যয় কারা কারা, তাদের নাম কি, তারা কি অর্থে ব্যবহৃত হয়, সেইগুলি কিন্তু এই আলোচনা, এই সাধারণ তথ্য যেগুলি রয়েছে তার থেকেই কিন্তু তোমরা পাবে, সুতরাং সেইগুলোকে আমাকে দেখতে হবে। আচ্ছা, এখানে দেখছি 16 সালে কি কি এসেছে, সানস প্রত্যয় থেকে এসেছে, যৎ প্রত্যয় থেকে এসেছে এবং লব প্রত্যয় থেকে এসেছে। লব প্রত্যয় থেকে আমরা 3টে মাত্র প্রত্যয় রূপ পাচ্ছি।
এরপরে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় একই রকম, প্রত্যয় মানেই প্রত্যয়ান্ত রূপ দেবে, উল্টোটাও দিতে পারে, বুৎপত্তিও দিতে পারে। বুৎপত্তিও দিতে পারে, আগেরটার ক্ষেত্রেও কিন্তু বুৎপত্তি দিতে পারে, যেমন পরিতজ লভ, পরিত্যজ্য বললে এটার বুৎপত্তি কি হবে, দদানো এর বুৎপত্তি কি হবে, এইভাবেও কিন্তু দিতে পারে। অর্থাৎ এই রকম করে না দিয়ে এর যে উল্টোটা পদটা দিয়ে দিল, দিয়ে বললো এর বুৎপত্তি লেখো, ভেঙে দেখাও কি হবে। দুটো রূপে কিন্তু হতে পারে। এবং দেখো প্রত্যয়ান্তের যে অর্থ, সেই অর্থযুক্ত বাক্যটা কি, যেমন জিজ্ঞাসা বা জিজ্ঞাসা পদ দিয়ে বলে এই পদটির মানে কি হবে, বা সভ্য এই পদটির মানে কি হবে, বা জ্যেষ্ঠ এই পদটির মানে কি হবে, এরকম কিছু কিছু পদ দিয়ে তার অর্থ চাইতে পারে। তাহলে বুৎপত্তিগত অর্থ চাইতে পারে, আবার বুৎপত্তিও চাইতে পারে। আবার আবার যুক্ত করতেও দিতে পারে, দিয়ে দিল যে গঙ্গা যুক্ত ঢক সমান সমান কি হবে, আবার গাঙ্গেয় সমান সমান কি হবে, উল্টোটাও দিতে পারে। আবার গাঙ্গেয় শব্দের অর্থ কি এইটাও জানতে চাইতে পারে। 3 রকম ভাবেই কিন্তু প্রশ্ন হতে পারে, এবং এক কথায় প্রকাশেও কিন্তু তদ্ধিত প্রত্যয় থেকে প্রশ্ন হতে পারে, যেটা হয়েছে এখানে দিয়েছে দেখো। আচ্ছা, তাহলে অপত্য তদ্ধিত বলতে কি বোঝায় জানতে হবে। মতুবাদী প্রত্যয় যেগুলি রয়েছে, মতুব, বতুব, ইন, ইনি, বিনি, এই যে প্রত্যয়গুলি রয়েছে সেইগুলি কোন অর্থে হয়, তাদের রূপ কেমন হয়, কিভাবে চিনবো তাদেরকে, ইয়সুন প্রত্যয়, ইষ্ঠন প্রত্যয় কোনটা কখন হয়, হ্যাঁ তরতম কখন হয়, এই বিষয়ক সামান্য জ্ঞানও কিন্তু আমাকে থাকতে হবে। গত বছর আসেনি কিন্তু যে আসবে না তা নয়, মতুব প্রত্যয় কিন্তু গত বছর আসেনি, কিন্তু প্রিভিয়াস ইয়ার গুলিতে প্রত্যেক বছর কিন্তু মতুব থেকে আসতো, এবং ইন্টারভিউতে এই মতুব প্রশ্ন থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, ম্যাক্সিমাম ছেলে মেয়েকে জিজ্ঞাসা করা হয় মতুব আর ইয়সুন ইষ্ঠন থেকে, কারণ এইগুলো অনেকে পড়ে যেত না, এই জন্য ইন্টারভিউতে এগুলো জিজ্ঞাসা করা হয়। যাই হোক, দিন পাল্টেছে, আমরা সেই অনুসারেই চলবো। আচ্ছা, উদাহরণ দেখবো। জ্যেষ্ঠ শব্দের বুৎপত্তি কি, ইষ্ঠন ইয়সুন থেকে দিয়েছে, এই দেখো ইষ্ঠন প্রত্যয় থেকে দিয়েছে। সভায়াং সাধু এক কথায় প্রকাশ চেয়েছে, কিন্তু এটা তদ্ধিত প্রত্যয়ান্ত এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ বলেছি, যে কোনো জায়গা থেকে হতে পারে, এটা তদ্ধিত প্রত্যয় থেকে এক কথায় প্রকাশ। ফলে তদ্ধিত প্রত্যয় যখন পড়ছো তখন ওই যে ব্যাস বাক্য যেটা রয়েছে সেই ব্যাস বাক্যটাও তোমার মানে জানতে হবে। গঙ্গায় অপত্যং পুমান, এই যে ব্যাস বাক্য বলবো, মানে যে বিস্তৃত বাক্য রয়েছে, অর্থযুক্ত বাক্য রয়েছে, বাক্যটাও মনে রাখতে হবে, গাঙ্গেয় পদটাও মনে রাখতে হবে, এবং গঙ্গার সঙ্গে যে কি প্রত্যয় হয়েছে সেই প্রত্যয়টাও মনে রাখতে হবে। 3টে পার্টি কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এবং 3টি পার্টি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হবে, যেটা তুমি নিজেই দেখতে পাচ্ছ। সবাই আমি সাধু এক কথায় প্রকাশ, মানে এই যে ব্যাস বাক্য, এই যে বড় বাক্যটা চেয়েছে, গার্গস্য অপত্যং পুমান, এই যে এটা দিয়ে দিয়েছে, চেয়েছে সাধু, গার্গস্য অপত্যং পুমান, এটা এক কথায় প্রকাশ করলে কি হয়, পদটা জানতে চেয়েছে, কি পদ হবে। কৌমার শব্দের তদ্ধিত প্রত্যয় হয়েছে, কোন তদ্ধিত প্রত্যয় হয়েছে, পদটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে বুৎপত্তি নির্ণয় করো। কৌমার বুৎপত্তি নির্ণয় করতে দিয়েছে। ব্রাহ্মণানাং সমূহ, এটাও দেখো সেই তদ্ধিত প্রত্যয়, 5খানা প্রশ্ন তদ্ধিত প্রত্যয় থেকে এসেছে। এক কথায় প্রকাশমূলক ধরলে তদ্ধিত প্রত্যয় 5টা প্রশ্ন, দেখো গ্রামারের সব থেকে বেশি প্রশ্ন এসেছে তদ্ধিত থেকে, এবং এই জায়গাটায়ও প্রচুর ছেলে মেয়ে মার খেয়েছে। তদ্ধিত প্রত্যয়ে প্রচুর ছেলে মেয়ে মার খেয়েছে, কারণ তদ্ধিত প্রত্যয় কেউ পড়ে না, ম্যাক্সিমাম 70% ছেলে মেয়ে তদ্ধিত প্রত্যয় পড়ে না, 30% যারা আছে পড়ে। কি দেখে, তদ্ধিত প্রত্যয় প্রচুর, বিশাল, বাবা এত কবে পড়বো, এই ভেবে সে আর পড়াশোনা করে না। কিন্তু তদ্ধিত প্রত্যয় পড়তে হবে, তার মধ্যে প্রধান প্রধান যে তদ্ধিত প্রত্যয়গুলো একটু বুঝে নিলে, কয়েকটা ধরে নিতে পারলেই তার অনুসারে বাকি সবগুলো হয়। কোনটাতে কি যুক্ত হচ্ছে এবং তার ফলে কি বৃদ্ধি ঘটছে না গুণ ঘটছে না কোন উপাধির কি হচ্ছে, এই জিনিসগুলো একটু ধরে নিতে পারলেই মোটামুটি তদ্ধিত কিন্তু আয়ত্তে আনা যায়। তদ্ধিত যে আয়ত্তে আসবে না তা নয় কিন্তু, আর তদ্ধিত আয়ত্তে না আনতে পারলে দেখতেই পাচ্ছ 5টা প্রশ্ন তদ্ধিত থেকে এসেছে, তুমি ছেড়ে পালাবে কোথায়? চাকরি পেতে গেলে কিন্তু তোমাকে সামনাসামনি হতেই হবে, লড়াই তোমায় করতেই হবে, মাঠ ছেড়ে পালিয়ে গেলে কিন্তু চাকরি হবে না। তদ্ধিত প্রত্যয়ের পরে সন প্রত্যয়, জং প্রত্যয়। কখন হয় সন প্রত্যয় জানতে হবে, ইচ্ছার্থে সন হয়, পূর্ণার্থে জং প্রত্যয় হয়, তাহলে এদের সামান্য জ্ঞান আমাকে জানতে হবে। হ্যাঁ, প্রত্যয় নির্ণয় করতে না দিয়ে শুধু জিজ্ঞাসা করলো যে ইচ্ছার্থে কোন প্রত্যয়টি হয়, নিচে 4টে অপশন, সন প্রত্যয়, জং প্রত্যয়, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আমি সন প্রত্যয় জানি না কি অর্থ হয়, বেসিক নলেজই নেই, তাহলে তো গেল। সহজ প্রশ্ন কিন্তু আমার হাত থেকে বেরিয়ে গেল। তাহলে এই সামান্য জ্ঞানগুলো অবশ্যই থাকতে হবে। প্রত্যয়ান্ত রূপ একই রকম ভাবে বা বুৎপত্তিও হতে পারে, এবং অর্থযুক্ত বাক্য জিজ্ঞাসা করতে পারে, যেমন দেখো করেছে, সেবিতুম ইচ্ছতি, বাক্যটা দিয়ে দিয়েছে, বলছে এক কথায় প্রকাশ করে। তাহলে
এই এক কথায় প্রকাশ করতে ইচ্ছতি, ইচ্ছা অর্থে সন প্রত্যয়, শেপ ধাতুর সঙ্গে সন প্রত্যয় করতে হবে, তারপর লটটি করে করতে হবে বা আত্মনিপদী করে করতে হবে। উদকীয়তি, উদন্নতি উদকীয়তি রূপটা তোমরা পেয়েছো। এই পদটার অর্থ কি? তাহলে উদকীয়তি পদটা তো হ্যাঁ পাতুমিচ্ছতি, তাহলে পাতুমিচ্ছতি সন প্রত্যয়ান্ত পদ এটা। আচ্ছা, প্রচ্ছযুক্ত জং, জং প্রত্যয়ান্ত রূপ চেয়েছে পৌন পূর্ণ অর্থে, পুনঃ পুনঃ পৃচ্ছতি, বারবার জিজ্ঞাসা করছে ছাত্রটি পুনঃ পুনঃ পৃচ্ছতি। তাহলে এক কথায় কি কি হবে? তাহলে একই দেখলাম যে প্রত্যয়ান্ত রূপও যেমন জানতে বলছে, উৎপত্তিও বলছে এবং তার অর্থ জিজ্ঞাসা করছে। সবগুলোই কিন্তু আমাকে খেয়াল করে পড়তে হবে। এবং প্রশ্নকর্তা কিন্তু একই রকম প্রশ্ন সব করে দেয়নি যে প্রচ্ছ প্লাস জং সমান সমান কি হবে বলো, শেপ যুক্ত সন সমান সমান কি হবে বলো, এরকম কিন্তু ডাইরেক্ট সবকটা একই রকম প্রশ্ন করে ছেড়ে দেয়নি। কিন্তু প্রশ্নের মধ্যেও কিন্তু দেখেছো ক্যাটাগরি রয়েছে, 3টে পার্ট থেকে সব রকম ধরনের প্রশ্ন কিন্তু তারা করার চেষ্টা করেছেন। আত্মনেপদ এবং পরস্মৈ পদ বিধান, প্রধান প্রধান সূত্র, বার্তিকগুলি পড়ার দরকার নেই। প্রধান প্রধান 10-12টা সূত্র রয়েছে, সেটা পড়তেই হবে। আর অপ্রধান আরো কিছু কিছু সূত্র রয়েছে, সেগুলো ধরে ধরে অন্তত আলোচনাগুলো পড়তে হবে, আলোচনাগুলো মনে রাখতে হবে। কিন্তু প্রধান কতগুলো 8টা-10টা সূত্র আছে সেটা মনে রাখতে হবে। আর অপ্রধান যে আলোচনা রয়েছে, সূত্র দরকার নেই, সূত্রের যে বাংলা আলোচনা, সেই বাংলাগুলো আমাকে মনে রাখতে হবে। আর কি উদাহরণগুলিকে আমি বারবার অ্যানালাইসিস করতে হবে, যত উদাহরণ আছে প্রত্যেকটা লিখতে হবে এবং কেন এই উদাহরণটা আত্মনেপদী, কেন ভাই পরস্মৈপদী হওয়ার কথা ছিল আত্মনেপদী, কেন আত্মনেপদী হলো না, পরস্মৈপদী হয়ে গেল, আত্মনেপদী তো ছিল দেখতে, হ্যাঁ নিজেই আত্মনেপদী হয়, হঠাৎ করে পরস্মৈপদী কেন হয়ে গেল, তার আগে কি উপসর্গ যুক্ত হয়েছে, সেই উপসর্গের কারণে পরস্মৈপদী হয়ে গেল না আত্মনেপদী হয়ে গেল, সেগুলো কিন্তু আমাকে অ্যানালাইসিস করে করে পড়তে হবে, তবে এইগুলি মনে থাকবে। যেমন পরীক্ষায় দিয়েছে দেখো, সম্পূর্বক চর যে ধাতু, তার আত্মনেপদী হয় কেন, কেন জিজ্ঞাসা করেছে। তাহলে প্রশ্ন দেখেছো, প্রশ্ন একদম আত্মপাতি প্রশ্ন হয়নি, কিন্তু কেনমূলক প্রশ্ন কখনোই সরল প্রশ্ন নয়। সম্পূর্বক সমস্তৃতীয়া যুক্তাৎ বলে একটি সূত্র রয়েছে, সম্পূর্বক চর ধাতু আত্মনেপদী হবে তৃতীয়ান্ত পদের যদি প্রয়োগ থাকে, অর্থাৎ কোনো কিছুতে করে যদি বিচরণ করা বোঝায়, রাজা রথেন সঞ্চরতে, ডাইরেক্ট এই উদাহরণগুলো সকলেই বলে দিত রাজা রথেনও আছে সঞ্চরতে হবে, কিন্তু সেইভাবে প্রশ্ন করেনি, একটু ঘুরিয়ে করেছে। সঞ্চর সম্পূর্বক চর ধাতু আত্মনেপদী ভাই কেন হচ্ছে, এবং তার আলোচনাটা ওনারা কিন্তু সূত্র চাইনি, সেখানে বাংলাতে 4টে অপশন দিয়ে দিয়েছে, যে তৃতীয়ান্ত পদ থাকলে হবে, চতুর্থী বিভক্তিযুক্ত পদ থাকলে হবে, ষষ্ঠী বিভক্তি, এরকম করে ওনারা আলোচনা করে দিয়েছেন, 4টে অপশন দিয়েছে। সুতরাং আমাকে কিন্তু সূত্র যদি না বুঝি, এরকম প্রশ্ন ঘুরিয়ে দিলে আমি উত্তর করতে পারবো না। সুতরাং প্রশ্ন বুঝতে গেলে আমাকে সূত্র বুঝতে হবে, এই জন্য আমি এখানে লিখেছি প্রধান প্রধান কিছু সূত্র রয়েছে, সেই সূত্রগুলো তোমাকে বুঝে বুঝে পড়তেই হবে। আত্মনেপদী পরস্মৈপদী বিধানের ক্ষেত্রেও সূত্র পড়তে হবে, এই জায়গাটাও ছেলে মেয়ে অ্যাভয়েড করে যায়, তদ্ধিত প্রত্যয় অ্যাভয়েড করে এবং এই আত্মনেপদ পরস্মৈপদ কঠিন বলে অ্যাভয়েড করে। তদ্ধিত প্রত্যয় অনেক বেশি বলে অ্যাভয়েড করে, আত্মনেপদ কঠিন বলে অ্যাভয়েড করে, বাকি সব জায়গায় পড়ে যাবে। কিন্তু এই যে দুটো জায়গা থেকে যে 2-4খানা কোশ্চেন আসে, 4টে কোশ্চেন না পারলেই চিত, কিছু করার থাকবে না। আচ্ছা, পরের প্রশ্ন, বালকা ড্যাশ ড্যাশ দিয়েছে, অপশন দিয়েছে 4খানা, এরকম অপশন দিয়েছে, আমি দুটো তুলে দিয়েছি। সংক্রিরতি হবে না সংক্রিরন্তে হবে, খেলা করা হবে না কুজন করা হবে, কোনটার মানে কি? দুটো দেখতে ভাই একই রকম লাগছে, কিন্তু একটার মানে পূজন করা, একটার মানে খেলা করা। আর বালক তো পূজন করতে পারে না, বালক খেলা করবে, তাহলে খেলা করার জন্য কোনটা হবে, আত্মনেপদী রূপ হবে না পরস্মৈপদী রূপ হবে, এগুলো কিন্তু ধরে ধরে পড়তে হবে। নেক্সট, অশুদ্ধি সংশোধনে আলাদা করে কিছু বলার নেই। অশুদ্ধি সংশোধন সব জায়গা থেকে অশুদ্ধি সংশোধন হতে পারে, কারকমূলক হতে পারে, সমাসমূলক, প্রত্যয়মূলক, শব্দরূপ, ধাতুরূপ, অব্যয়, সন্ধিমূলকও হতে পারে, যে কোনো রকম জায়গা থেকে হতে পারে। যেমন একটা উদাহরণ আমরা দেখি, তাবৎ ভয়ম ভেতব্যম, শুদ্ধ রূপ কি হবে 2016-তে চেয়েছে। হ্যাঁ, ভেতব্যম ভিযুক্ত তব্য প্রত্যয় রয়েছে, তব্য প্রত্যয় থাকার জন্য এখানে ষষ্ঠী বিভক্তি করতে হবে। কৃত্যানাম কর্তরিবা, কৃত্য প্রত্যয় থাকার জন্য এটা কি করতে হয়, ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করতে, তার ভয়স্য ভেতব্যম এরকম রূপ হবে। তাহলে দ্বিতীয় না করে ষষ্ঠী করতে, তাহলে কোথা থেকে এলো, এটা কারক থেকে এসেছে, কারক থেকেও কিন্তু আমরা বলেছি অশুদ্ধি সংশোধন হতে পারে। বিংশতয় যুবান জানতি, শব্দরূপ থেকে অশুদ্ধি দিয়েছে, বিংশতয় বহুবচনে করেছে, হবে না বহুবচন, বিংশতি শব্দ বহুবচনে হবে না, ওটা একবচনেই থাকবে। যুবানো বহুবচনে হলেও তার বিশেষণ এখানে কিন্তু একবচনেই প্রয়োগ করতে হবে। তারপরে দেখো, প্রাতে ভগবন্তম স্মর, প্রাতে অব্যয়গত ভুল,
আবার কখনো ভগবানম স্মর দিয়ে দেয়, ভগবানম করে দেয়, ভগবানম হবে না, শব্দরূপগত ভুলও থাকতে পারে, অব্যয়গত ভুল হতে পারে, নানা বিষয়ক ভুল কিন্তু অশুদ্ধি সংশোধনে আসে। এটার একমাত্র উপায় রেগুলার প্র্যাকটিস। অশুদ্ধি সংশোধনের আর কোনো উপায় নেই। অশুদ্ধি সংশোধন যত প্র্যাকটিস করবে তত তুমি অশুদ্ধি সংশোধন কারেক্ট করতে পারবে। তারপরে যদি পরীক্ষায় কমন পেয়ে যায় তো বাল্লে বাল্লে, না পেলে তখন মাথা খাটাতে হবে যতটা পারা যায়। আচ্ছা, বিকল্প রূপ। বিকল্প রূপ কোথা থেকে আসতে? কারক থেকে হতে পারে। যেমন ধরো হেতু অর্থে তৃতীয়া হয়, হেতু অর্থে পঞ্চমী হয়, সুতরাং কোথাও তৃতীয়ান্ত পদ দিয়ে বললে বিকল্প কি হবে? পঞ্চমী হবে। এইরকম সমাজ থেকেও কিছু কিছু বিকল্প রূপ হতে পারে, প্রত্যয়গত হতে পারে, শব্দরূপ, ধাতুরূপ, বিভিন্ন জায়গা থেকে বিকল্প হতে পারে। যেমন একটা দিয়েছে দেখো, প্রণম্য পদের বিকল্প কি? প্রণম্যর বিকল্প প্রণত্ত হতে পারে, প্রত্যয়ান্ত বিকল্প প্রত্যয়ের বিকল্প দিয়েছে। মানবী শব্দের বিকল্প কি? দেখো স্ত্রীলিঙ্গবাচক শব্দের বিকল্প চেয়েছে। আচ্ছা, আবার স্ত্রীলিঙ্গ বিধান, এই জায়গাটাও কিন্তু আমরা অনেকে অ্যাভয়েড করে যাই। এটা আছে বলে অনেকে জানেই না যে স্ত্রীলিঙ্গ বিধান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সুতরাং এই আরেকটা জায়গা যে জায়গাটা ছেলেমেয়েরা অ্যাভয়েড করে যায়, পরীক্ষায় এই জায়গাগুলো অ্যাভয়েড করার জন্যই সিলেবাস গুলো পড়েই যায় না, অনেকে খেয়ালই করে না, ও আছে জানতাম না তো, এরকম একটা অবস্থা অনেকের ক্ষেত্রে এরকম হয়। আচ্ছা, প্রত্যয়ান্ত রূপ একই রকম। বুৎপত্তি, যেমন মনুষ্য এই শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে, মহারাজ শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে, এগুলো কিন্তু দিয়েছে। সুতরাং স্ত্রীলিঙ্গবাচক শব্দও কিন্তু আমাকে পড়তে হবে। ইপিসিং কোথায় হয়, আপডাব চাপ কোথায় হয়, তাদের বেসিক ইনফরমেশন কি, এগুলো কিন্তু আমাকে জানতেই হবে। নেক্সট, নাম ধাতু। নাম পদ, একটা ব্যক্তি বিশেষের নাম, পুত্র, হ্যাঁ, পিতা, একটা পুত্র, একটা শব্দরূপ, শব্দরূপটা হঠাৎ করে ধাতু হয়ে গেল। কেন ধাতু হলো? তাদেরকে কি বা বলা হয়? একটা ছিল পুত্র আর একটা হয়ে গেল পুত্র কাম্যতি। তাহলে পুত্র ছিল শব্দ আর পুত্র কাম্যতি হয়ে গেল ধাতু। লটটি যুক্ত হয়ে যাচ্ছে, শব্দের পরে লট তৃতীয়াসন্তি কি করে যুক্ত হয় বাবা? শব্দের পরে তো তৃতীয়াসন্তি কখনো যুক্ত হয় না, যুক্ত হয় ধাতুর পরে। তাহলে শব্দের পরেও তৃতীয়াসন্তি যুক্ত হয়। কিভাবে হয়? একটা বিশেষ প্রক্রিয়া আছে, নামটাকে আগে ধাতু বানাতে হবে, তারপর তৃতীয়াসন্তি যুক্ত করতে হবে। তাহলে কচ প্রত্যয়, কাম্যজ প্রত্যয়, এই যে প্রত্যয়গুলো রয়েছে, এই প্রত্যয়গুলো কখন হয়, তাদের রূপগুলো কেমন হয়, সেগুলো আমাকে দেখতে হবে। যেমন ধরো প্রশ্ন, আত্মনা পুত্রম ইচ্ছতি, নাম ধাতুর প্রয়োগে এক কথায় প্রকাশ করলে কি হবে? এটা অ্যাকচুয়ালি এক কথায় প্রকাশ থেকে দেয়নি, এক কথায় প্রকাশের নিজস্ব কোনো ক্যাটাগরি নেই, এক কথায় প্রকাশ এই নাম ধাতু থেকে দিয়েছে। বলছে এখানে নাম ধাতু প্রয়োগ করো, আত্মন পুত্র কাম্যতি, হ্যাঁ, আত্মন পুত্র মিচ্ছতি, পুত্র কাম্যতি হবে না কি হবে, চারটে অপশন দিয়ে তোমাকে জিজ্ঞাসা করো। সুতরাং নাম ধাতুও কিন্তু পড়তে হবে। এই সন, জং এবং নাম ধাতু পরপর তিনটে থাকে, বইতে দেখবে পরপরই পাবে। আচ্ছা, অনুবাদ। অনুবাদ ওই যেমন বলেছি, সব যে জানে, ব্যাকরণের সবকিছু যে জানে এবং ঠিকঠাক একটু প্র্যাকটিস করেছে, অনুবাদের বেসিক নিয়ম যে জানে, সেই সহজ অনুবাদগুলো করতে পারবে। ভগবান তোমার সহায় হবেন এবং অপশন দেওয়া থাকবে, অপশন দেখে তোমাকে করতে হবে। অনুবাদের জন্য আমি আলাদা কিছু বললাম না, অনুবাদ মাঝে মাঝে একটু প্র্যাকটিস করবে, কিন্তু বাকি জায়গাগুলো প্র্যাকটিস করে তোমার অনুবাদও প্র্যাকটিস হয়ে যাবে। কারক যদি ভালো করে প্র্যাকটিস করো, প্রত্যয় যদি ভালো করে প্র্যাকটিস করো, অশুদ্ধি যদি ভালো করে প্র্যাকটিস করো, তোমাকে অনুবাদের জন্য আলাদা করে সময় দিতে হবে না, ওইগুলো করলেই তোমার অনুবাদ কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এইবার দেখো ব্যাকরণের পার্ট গেল, 36টা প্রশ্নের পার্ট গেল, 65% আমার হয়ে গেছে। বাকি পার্টগুলো আমাকে দেখতে হবে, সেগুলোও ফেলনা নয়। সাহিত্যের ইতিহাস, বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে দেখো 3টে প্রশ্ন দিয়েছে, রামায়ণ মহাভারত পুরাণ থেকে 4টে প্রশ্ন দিয়েছে। রামায়ণ মহাভারত পুরাণ 3টে ভাগ, কিন্তু দিয়েছে মাত্র 4টে প্রশ্ন। কিছু করার নেই, কারণ ব্যাকরণে বেশি প্রশ্ন চলে গেছে। নাট্য সাহিত্য, বিশাল নাট্য সাহিত্য, হ্যাঁ, সে পড়লে শেষ হচ্ছে না, মাত্র 4টে প্রশ্ন। গল্প সাহিত্য 2টো প্রশ্ন, ঐতিহাসিক কাব্য, গীতিকাব্য, গদ্য কাব্য 1টি প্রশ্ন। আচ্ছা, বৈদিক সাহিত্য দেখো, সম্পূর্ণ বৈদিক সাহিত্য তোমাকে পড়তে হবে, প্রশ্ন উত্তর একদম ধরে ধরে এখন পড়ার সময় পাবে না, মানে একদম টেক্সট ধরে ধরে যে পড়া, যেটা শান্তি বন্দ্যোপাধ্যায়ের যোগীরাজ বসুর বই রয়েছে, সেই বইগুলি তোমরা যদি চাও দেখতে পারো, বা কোথাও যদি কনফিউশন হয় যে বইতে দেখছি একরকম আর বাজার চলতি বইতে দেখছি একরকম উত্তর রয়েছে, যখন এরকম হবে অবশ্যই মূল বইতে চলে যাবে, শান্তি বন্দ্যোপাধ্যায় অথবা যোগীরাজ বসু অথবা ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সাহিত্যের ইতিহাসের জন্য ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বৈদিক সাহিত্যের ইতিহাসের জন্য যোগীরাজ বসু অথবা শান্তি বন্দ্যোপাধ্যায় বেস্ট বই। এদের ওপরে ভালো কোনো বই আপাতত এই পরীক্ষার জন্য কিন্তু মানে আলোচনাত্মক বই হিসাবে নেই। আর প্রশ্ন উত্তরের বই হিসাবে বাজার চলতি যে বইগুলো তোমরা পড়ো সেগুলো যথেষ্ট। তার সঙ্গে সঙ্গে তোমরা তো নোটপত্র পাবেই ইনস্টিটিউশন থেকে, সেগুলি অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, কি কি প্রশ্ন এসেছে, তাহলে আমরা কি করবো, প্রশ্ন উত্তর অধ্যয়ন করবো, বারবার যত প্রশ্ন পাবো উত্তর পাবো সেইগুলো পড়বো যতটা পারা যায়। আমি তো সম্পূর্ণ বৈদিক সাহিত্য ধরে ধরে পড়তে বলছি না, বই ধরে ধরে পড়তে বলছি না, আমি বইয়ের নাম বলে দিয়েছি ঠিকই, কিন্তু বই ধরে ধরে পড়ার মতো এত সময় আমাদের কাছে নেই। আমাদের কাছে শুধু প্রশ্ন উত্তর পাবো, হয়তো 8 থেকে 10 পাতা হয়তো দেখালো বৈদিক সাহিত্য পেলাম, আমি পড়ে ফেলতে পারবো।
কিন্তু বৈদিক সাহিত্যের বই পড়তে গেলে দেখবে 100 পাতা আছে, 100 পাতা পড়তে গেলে তো সময় চলে যাবে, এত সময় নেই। ঋগ্বেদের প্রথম সূক্তের ঋষি কি? একদম সহজ প্রশ্ন। অথর্ববেদের কাণ্ড সংখ্যা কত? সহজ প্রশ্ন। বেদের মুখ কোন বেদাঙ্গ? সহজ প্রশ্ন। তাহলে বেদাঙ্গ থেকে প্রশ্ন দিয়েছে, হ্যাঁ, অথর্ববেদের কাণ্ড সংখ্যা চেয়েছে, ঋষির নাম চেয়েছে, ঋগ্বেদের প্রথম সূক্ত, এরকম বেসিক প্রশ্নগুলো হবে। কোন বেদে কটা কাণ্ড রয়েছে, কটা ভাগ রয়েছে, কটা অনুবাদ রয়েছে, কটা সূক্ত রয়েছে, কটা মণ্ডল রয়েছে, কোন বেদের ঋষিকে, প্রগাথ মণ্ডল কি, অমুক তমুক যেগুলো, বা ব্রাহ্মণ কি, কোন বেদের ব্রাহ্মণ কোনটি, একটি উপনিষদের নাম দিয়ে বলে এটি কোন বেদের উপনিষদ, বা কোন আরণ্যকের উপনিষদ, বা কোনটা সংহিত উপনিষদ, কোনটা কোন বেদাঙ্গ, সেই বেদাঙ্গকে কি বলা হয়। যেমন একটা প্রশ্ন দিয়েছে, মুখ না কর্ণ না কি বলা হচ্ছে, সেইগুলো প্রশ্ন হতে পারে। একদম বেসিক বেসিক প্রশ্ন হতে পারে। খুব বেশি ডেপথে কিন্তু এখানে যাবে না, কারণ ডেপথে যাওয়ার মতো জায়গা কিন্তু পাবে না, কারণ 3-4টে প্রশ্ন দিতে হবে, কত ডেপথেই বা যাবে। বেদের শাখা কি আছে, শাখাগুলির নাম দিয়ে বলে কোন বেদের শাখা, এই জিনিসগুলো কিন্তু বেসিক প্রশ্ন হিসাবেই আমি বলছি। আচ্ছা, রামায়ণ মহাভারত পুরাণেও দেখো বেসিক প্রশ্নই দেওয়া রয়েছে, সেখানে আমরা কি করে প্রশ্ন উত্তর পড়বো, যত প্রশ্ন উত্তর পাবো সেগুলি পড়বো, যেটা নোট পাচ্ছি বিভিন্ন জায়গাতে, ইনস্টিটিউশন থেকে হোক, বই থেকে হোক, নোট পাচ্ছি সেইগুলো পড়বো। আর সাহিত্যের ইতিহাস কেউ যদি বই পড়তে চাও, তাহলে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হচ্ছে বেস্ট বই, এর থেকে ভালো বই আমাদের এই লেভেলের জন্য নেই। এর ওপরের লেভেলের জন্য অনেক বই রয়েছে, কিন্তু এই লেভেলের জন্য ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সাহিত্যের ইতিহাস বেস্ট। বাংলা ভার্সন, সংস্কৃত ভার্সন দুটোই আছে, বাংলা ভার্সন ফলো করবে, খুব ভালো হয়। মহাভারতের অপর নাম কি? কত সহজ প্রশ্ন। শ্রীমদ্ ভগবদ গীতা কোন পর্বের অন্তর্গত? খুব সহজ প্রশ্ন। পুরাণের 5টি বৈশিষ্ট্য। দেখো, আমরা সাহিত্যের ইতিহাস যা দেখছি, এই প্রশ্নগুলোতে কেউ আটকাচ্ছে না, এই প্রশ্ন সবাই পারবে এই উত্তর, কিন্তু ফাইট হবে লাস্ট 5%, লাস্ট 10% ফাইট হবে। 55টার মধ্যে লাস্ট 5টা কোশ্চেনে ফাইট হবে। ওই 5টা কোশ্চেন যে পারবে, লাস্ট 3টে কোশ্চেন যে পারবে, সেই চাকরির দোরগোড়ায় এগিয়ে যাবে। এবং সেই 3-4টে কোশ্চেনের ফাইট কোথায় হচ্ছে? সাহিত্যের ইতিহাসে নয়, গ্রামারে, ব্যাকরণে ফাইট হচ্ছে। ব্যাকরণ জায়গাটাই ধরতে হবে সবার আগে, আর এই জায়গাগুলো রোজ একটু একটু করে পড়লে আরামসে বেরিয়ে যাবে। নাট্য সাহিত্য, নাট্য সাহিত্যতে কি কি পড়বো, একদম বেছে বেছে গ্রন্থকারে একটা তালিকা করে নেবো, বা বইতেই দেওয়া রয়েছে তালিকা, সেই তালিকাগুলো পড়ে মুখস্থ করে ফেলবো গ্রন্থকার। এবং সেই গ্রন্থকার বেসিক পরিচয়, কিছু সামান্য পরিচয় থাকে, যে তিনি কোন রাজার সভাকবি ছিলেন, তার বাবার নাম কি, এইটুকু, তার সময়কাল কত, এইটুকু। তাহলে গ্রন্থে যদি কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে, সেই বিশেষ বৈশিষ্ট্যটা জানতে হবে। মানে দেখা গেল এই গ্রন্থ নারী চরিত্র বিহীন একটি বই, সেটা আমাকে মনে রাখতে হবে। এটা সময়কাল কি, সময়কাল দিয়ে হয়তো ক্রম মেলাতে বললো, যে পরপর মেলাল, কোন রাইটার আগে কোন রাইটার পরে, এইভাবে তো মেলাতে দিল, তখন আমাকে সময়টা মনে রাখতে হবে। আর কি, গ্রন্থের চরিত্র মনে রাখতে হবে, চরিত্রগত প্রশ্ন দেবেই। নায়ককে, নায়িকাকে, বিদূষক যদি থাকে, বিদূষকের নাম কি, রস কি রসের এটা কাব্য, বীর রসের না শৃঙ্গার রসের না হাস্য রসের, কটা অঙ্ক রয়েছে, এই ধরনের প্রশ্নগুলো দেবেই। আর টিকাকার হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কখনো কখনো টিকাকার দিলেও দিতে পারে, এটা লেস ইম্পর্টেন্ট। আগের গুলো কিন্তু ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট জায়গা, এটা লেস ইম্পর্টেন্ট। দেখো, ভাসের একটি একাঙ্ক নাট্যকৃতি চেয়েছে। ভাসের একাঙ্ক নাটক অনেকগুলি রয়েছে, 6-7খানা নাটক রয়েছে। অপশনে যেটা থাকবে সেটা উত্তর হবে একাঙ্ক নাটক। নিম্নলিখিত কোনটি নাট্যকৃতির রস বীর রস? বীর রস প্রধান একটা নাটকের নাম জানতে চেয়েছে। হ্যাঁ, বেনি সংহার বীর রস প্রধান নাটক, অপশনে দিয়ে দেবে। আমাকে দেখো, যে বলেছি রস জানতে হবে, রস থেকে প্রশ্ন এসেছে। শ্রীহর্ষের রচনা কোনটি? তাহলে গ্রন্থকার থেকে আমার চলে আসছে, এখান থেকে গ্রন্থকার লিস্ট যদি আমার কাছে থাকে, যে আমার কাছে এই নাট্য সাহিত্যের মোটামুটি 100 জন গ্রন্থকার আছে, আমি 100 জন মুখস্থ করে ফেলেছি। 2 পাতা মুখস্থ করতে কতক্ষণ লাগবে? 2-3 ঘন্টা লাগবে, আর সব পড়া জিনিসই। বেনি সংহারের অঙ্ক সংখ্যা কত? আবার দেখো, অঙ্ক সংখ্যা থেকে প্রশ্ন এসেছে। তাহলে এই কটা জায়গা যদি আমি নাট্য সাহিত্য থেকে ধরে ধরে পড়ি, আমার পুরোটা পড়ার দরকার হয়। হ্যাঁ, আর একটা জিনিস আমি এখানে লিখিনি, যেটা হচ্ছে মূল কাহিনী। প্রত্যেকটা নাটকের মূল কাহিনী কি, তার সোর্স কি, যেটা লেখা হয়নি এখানে। অর্থাৎ দেখা গেলো তুমি বেনি সংহার পড়ছো, বেনি সংহারের মূল কাহিনীটা কি এবং কি থেকে নেওয়া হয়েছে, বা কার দ্বারা অনুপ্রাণিত হয়ে কবি এরকম লিখেছে, এই অংশটুকু যেন একটু আমার জন্য জানা থাকে। আর এই কটা বৈশিষ্ট্য জানলেই হয়ে যাবে। গল্প সাহিত্য একই রকম, গ্রন্থকার জানতে হবে, সেই গ্রন্থকারের পরিচয় থাকলে জানতে হবে। গ্রন্থের যদি বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকে, মানে গ্রন্থের ভাগ কি কি রয়েছে, সেই ভাগগুলির নাম কি। হ্যাঁ, গ্রন্থের মধ্যে কিছু বিশেষ চরিত্র, পঞ্চতন্ত্রের মধ্যে দেখা গেলো একটি গল্পের নাম, একটি চরিত্রের নাম দিয়ে বললো এই চরিত্রটি পঞ্চতন্ত্রের কোন তন্ত্রে পাওয়া যায়। কিছু কিছু গল্পের নাম দিয়ে বললো এই গল্পটি কোন গ্রন্থে পাওয়া যায়, পঞ্চতন্ত্রে, হিতোপদেশে না কথা সুইচ্ছা করে, এরকম করে। বৃহৎ কথা একটা বিশেষ গল্প গ্রন্থ,
এইটা অনুসরণ করে অনেক কাহিনী লিখিত হয়েছে, কথাশরীর সাগর, শ্লোক মঞ্জুরি বা বৃহৎ কথা মঞ্জুরি এরকম লিখিত হয়েছে। তাহলে এইগুলোর সোর্স কি, বৃহৎ কথা, এটাও আমাকে জানতে হবে। তাহলে মোটামুটি গ্রন্থকার এবং ওই গ্রন্থগুলির একটু বেসিক পরিচয়, একটু রিডিং যদি আমি পড়ে রাখি 2-1 বার করে, আমাদের সবই পড়া এখানে, রিডিং পড়ে রাখি, আর এই জায়গাগুলো মার্ক করে করে পড়তে হবে। যেগুলো পয়েন্টগুলো দিয়েছি সেই পয়েন্টগুলো মার্ক করে পড়তে হবে, লিখে লিখে পড়তে হবে, দাগিয়ে পড়তে হবে, বা বইতে যদি করে দেওয়া থাকে, যেগুলো বাজার চলতি বই সেখানে করে দেওয়া আছে, সেই জায়গাগুলোতে মার্ক করে পড়তে হবে। আর যদি কিছু দেওয়া না থাকে, নিজেকে সেখানে পয়েন্টটা তুলে নিয়ে লিখে নিতে হবে, নিয়ে পড়তে হবে। আচ্ছা, হিতোপদেশের রচয়িতাকে, সোজা প্রশ্ন, কথাশরীর সাগরের রচয়িতাকে, শুধু গ্রন্থকার দিয়েছে, আর কিছু দেয়নি, এতটাই সোজা প্রশ্ন দিয়েছে। গদ্য কাব্য, ঐতিহাসিক কাব্য, গীতিকাব্য, এইগুলো জাস্ট রিডিং পড়ে বেরিয়ে যাবে। ওই নাট্যকার যেমন পড়েছো গ্রন্থকারের মতো একটু বেশি মানে একটু বেসিক যে আলোচনা, মূল বিষয়বস্তু কি, অঙ্ক সংখ্যা কি, হ্যাঁ সেইগুলো জানলেই হবে। এখানে খুব ডেপথে যাওয়ার দরকার নেই, একদম ডেপথে যাওয়ার দরকার নেই। এখানে যে কটা পয়েন্ট রয়েছে সেই কটা পয়েন্ট পড়লেই হয়ে যাবে। প্রত্যেকটা গ্রন্থ থেকে 4-5টা পয়েন্ট, 4-5টা শব্দ পড়লেই হয়ে যাবে। যেমন একটা দিয়েছে গণ্ডি স্তোত্র গাথা কার রচনা, ব্যাস হয়ে গেল, গ্রন্থকার থেকে আমার প্রশ্ন পেয়ে গেলাম। নেক্সট, অভিজ্ঞান শকুন্তলম থেকে আমরা দেখেছি 2টো প্রশ্ন এসেছে বা 3টে প্রশ্ন এসেছে, 3টে প্রশ্ন এসেছিল। তাহলে অভিজ্ঞান শকুন্তলম কি থেকে প্রশ্ন আসবে? সবার আগে চরিত্র একদম ধরে ধরে মুখস্থ করো। প্রথম অঙ্কে কোন কোন চরিত্র আছে, দ্বিতীয় অঙ্কে কোন কোন চরিত্র আছে, তৃতীয় অঙ্কে কোন কোন চরিত্র আসবে। বিগত প্রত্যেক বছরেই কম বেশি এই জায়গা থেকে এসেছে। 10 বার যদি এসএসসি হয়ে থাকে, তার মধ্যে 5 থেকে 6 বার কিন্তু চরিত্রগত প্রশ্ন এসেছে। বক্তা উক্তি তো অবশ্যই আসবে, একটা প্রশ্ন বক্তা উক্তি থাকবে, লাইন তুলে দেবে, দিয়ে বলবে যে কোন অঙ্কে আছে অথবা বক্তাকে, এই যে উৎস কি অথবা কোন অঙ্কে আছে, এইখান থেকে একটা প্রশ্ন হবে, চরিত্র থেকে একটা প্রশ্ন হয়ে গেল, 2টো প্রশ্ন তুমি এখান থেকেই পেয়ে গেলে। কোন চরিত্র কোন অঙ্কে আছে, এটা আসতেও পারে, নাও আসতে পারে। আচ্ছা, বিষয়বস্তুগত প্রশ্ন হতে পারে, যে দেখা গেল অমুক ঘটনা কোন অঙ্কে দেখা যায়, হংসপদিকার গান কোন অঙ্কে দেখা যায়, সানুমতি বৃত্তান্ত কোন অঙ্কে দেখা যায়, এরকম বিষয়বস্তুগত প্রশ্ন হতে পারে। কবিগত প্রশ্ন হতে পারে, অভিজ্ঞান শকুন্তলমে কালিদাস সম্পর্কে বিশেষ কোনো কবিগত প্রশ্ন থাকে না, এটা আসার সম্ভাবনা একদমই নেই। বাকিগুলো কিন্তু আমাকে দেখতে হবে। এবার দেখা যাক এই অনুসারে সালের প্রশ্ন এসেছে কিনা। কাশ্যপকে দেখো চরিত্রগত প্রশ্ন থেকেই চলে এসেছে, আসবেই চরিত্রগত থেকে। কোন অঙ্কে কর্ণ মঞ্চে উপস্থিত ছিলেন, দেখো কে কোন অঙ্কে উপস্থিত, প্রথমে বলে দিয়েছি প্রথম অঙ্কে কারা, দ্বিতীয় অঙ্কে কারা, তৃতীয় অঙ্কে কারা, এই চরিত্রগুলো কোন কোন অঙ্কে কে কে আছে দেখে নিতে হবে। তার থেকে একটা প্রশ্ন, দেখো কর্ণ কোন অঙ্কে রয়েছে, মঞ্চে ছিলেন, হ্যাঁ, শুধু নাম মাত্র পাওয়া যায় এমন নয়, মঞ্চে উপস্থিত ছিলেন। আচ্ছা, মৃগানুসারিণম সাক্ষাৎ পশ্যামি গোপীনাথিনম, বক্তাকে এই যে বললাম উক্তি বক্তা একটা আসবে, তার মানে এই নয় যে 3টেই উক্তি বক্তা দিয়ে দিল, এরকম প্রশ্ন কিন্তু হবে না। নেক্সট, মনুসংহিতা এবং কৌটিল্য অর্থশাস্ত্র কি করব, বেসিক নলেজ, বইতে যেটুকু রয়েছে মনুসংহিতা অর্থশাস্ত্র ওইটুকু পড়লেই হবে, মানে বাজার চলতি যে বইগুলো রয়েছে যেটুকু রয়েছে ওইটা এনাফ, কিন্তু পড়ার সময় একটু টেক্সট ধরে পড়তে হবে, মানে শ্লোক ধরে পড়তে হবে, যেখানে শ্লোক আছে সেখানে শ্লোক ধরে। বিখ্যাত যে কথাগুলো রয়েছে, দুর্গ সম্পর্কে আলোচনা রয়েছে, রাজার সম্পর্কে রয়েছে, এরকম কিছু কিছু ট্যাক্স সম্পর্কে রয়েছে, কিছু কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলো একটু শ্লোক গুলো পড়তে হবে। কারণ কখনো কখনো এখানে হয়তো দেয়নি, অন্য জায়গাতে কিন্তু একটা শূন্যস্থানমূলক প্রশ্ন কিন্তু আসে এখান থেকে। তো যাই হোক, আমরা বেসিক আলোচনাগুলো এখানে আর মনুসংহিতার বই বা অর্থশাস্ত্রের বই যে আছে ওইগুলো ধরে পড়ার দরকার নেই, যেটা টেক্সট বুক সেটা ধরে পড়ার দরকার নেই। বাজার চলতি যে বই রয়েছে সেই বইগুলো ধরে যে বেসিক আলোচনা, যে সাধারণ জ্ঞান, সেইগুলোই পড়বে। শুধু একটু চেষ্টা করবে যে প্রসিদ্ধ যে শ্লোক গুলো আছে সেই শ্লোক গুলোও যেন পড়ো, বাংলা তো পড়ছোই, তার সঙ্গে সঙ্গে শ্লোকও অবশ্যই পড়বে, আর প্রশ্ন উত্তর তো পড়তেই হবে। তাহলে মোটামুটি আমরা টোটাল সিলেবাসটা এক নজরে আমরা দেখে নিলাম, যে সিলেবাসে কি কি আছে এবং কোথা থেকে প্রশ্ন এসেছে, কিভাবে আমি পরীক্ষায় পড়বো, কোন কোন বই পড়বো, কোন কোন জায়গাগুলি পড়বো। আচ্ছা, কিছু স্ট্র্যাটেজিস পড়াতে আমি বলে দিয়েছি আগের গুলি, তাও আমি আরেকটু বলে দিই। হ্যাঁ, কি করবো, সবার আগে সিলেবাস ভালো করে পর্যবেক্ষণ করবো, যেটা এতক্ষণ আমরা করছিলাম। তোমরা একটু ভালো করে সিলেবাসটা দেখবে, মাথায় যেন গেঁথে যায় সিলেবাসে এই জিনিসগুলো আছে। যারা জানো, আগে পরীক্ষা দিয়েছো বা অনেকদিন ধরে পড়ছো, তাদের ব্যাপারটা আলাদা, যারা নতুন তাদের জন্য এই কথাটা। সালের প্রশ্ন একটু দেখতে হবে, সালের প্রশ্ন সকলেই 2016 সালের প্রশ্ন হয়তো পেয়ে যাবে বা অনেকের কাছে আছে, এবং তার আগের সালের প্রশ্ন 2011-তে পরীক্ষা হয়েছে, 9-এ পরীক্ষা হয়েছে, 8-এ পরীক্ষা হয়েছে, এই যে সালের প্রশ্নগুলি রয়েছে সেখান থেকে ব্যাকরণ পাঠটা পেয়ে যাবে, ওইখান থেকে ব্যাকরণ পাঠটা দেখতে হবে।
তাহলে তোমাদের আরো আইডিয়া হয়ে যাবে ব্যাকরণ থেকে কি কি প্রশ্ন আসে, এমনকি কমনও পেয়ে যেতে পারো। এসএসসি কমন প্রশ্নও দিতে পারে, খুব আনকমন প্রশ্ন যে দেবে তা নয়। পুরোনো সালের কোশ্চেন দেখলে তোমরা গ্রামারের পার্টটা কমন পেতেও পারো। কমন মানে তুমি 100% কমন পাবে সেটা ভেবো না, কিন্তু কিছু কিছু অবশ্যই কমন পেতে পারো, কারণ প্রসিদ্ধ প্রসিদ্ধ উদাহরণগুলো সিলেবাসে পরীক্ষায় এসেছে এবং সেইগুলোকেই ফলো করতেই পারে যিনি প্রশ্ন করবেন। আচ্ছা, ব্যাকরণ খুব ভালো করে পড়ো, এটা বারবার লিখেছি, আগেও বলেছি, লিখেছি এখানে। তার কারণ এখান থেকে অধিকাংশ প্রশ্ন আসে। আর শুধু পড়লে হবে না, বারবার অভ্যাস করতে হবে। অভ্যাস করতে হবে মানে মক টেস্ট দিতে হবে, পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, এবং কটা ভুল হলো 50টা প্রশ্নের মধ্যে নিজেকে মার্ক করতে হবে যে 50 আমি বাবা 30 পেয়েছি, কোনোবার 35 পেয়েছি, বাকি 10টা কোনোটা কেন ভুল হলো সেগুলো নিয়ে বসতে হবে। তবেই নেক্সট টাইম তুমি 50-এ 40-45 পাবে। তারপর এবার পরীক্ষা দিলে 50-এ তুমি 48-49 পাবে। একবারে 50-এ 50 পাওয়াটা এত সোজা নয় যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়। ঠিক আছে, এই জায়গাটার উপরে সব থেকে বেশি কাজ করা শুরু করে দাও প্রত্যেকে। বাকি জায়গাগুলো পড়লে পরীক্ষার 1 মাস আগে পড়লেও হয়ে যায়, কিন্তু এই জায়গাটা কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই জায়গাটা কিন্তু কাজ করতে হবে প্রচুর সবাইকে। আচ্ছা, অভিজ্ঞের শকুন্তলা টেক্সট বই ধরে ধরে পড়তে হবে, এটা ধরে ধরে পড়তে হবে বলেছি, কিন্তু এটা খুব বেশি গুরুত্ব আমি কিন্তু এখানে দেব না। এখানে বাজার চলতি যে বইগুলো রয়েছে, প্রসিদ্ধ প্রসিদ্ধ লাইন রয়েছে, সেগুলি মোটামুটি পড়ো। একটু কমন লাইন দেওয়ার সম্ভাবনাই বেশি। তবে যদি সময় থাকে প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক 1, 2, 5 প্রথম অঙ্ক পড়বে, দ্বিতীয় অঙ্ক পড়বে, 4 চতুর্থ অঙ্ক পড়বে, আর পঞ্চম অঙ্ক পড়বে। যদি লাইন তুলে প্রশ্ন হয় এই 5টার থেকে, এই 4টে অঙ্ক থেকেই লাইন তুলে প্রশ্ন হবে। 6-7 থেকে লাইন তুলে প্রশ্ন হবে না। যদি লাইন তুলে প্রশ্ন হয় এই কটা অঙ্ক আগে ভালো করে পড়বে। অভিজ্ঞান শকুন্তলা কেউ যদি টেক্সট পড়তে চাও, মানে নিজের যে বাজার চলতি সাজেশন বই পড়া হয়ে গেছে, তারপরে যদি পড়তে চাও তাহলে 1, 2, 4 আর 5 আরো সংক্ষেপ করে দিলাম, সাজেশন করে দিলাম, এই 5টা অঙ্ক একটু রিডিং পড়তে পারো ধরে ধরে। আগে এখান থেকে অভিজ্ঞান শকুন্তলম থেকে একটা লাইন তুলে সন্ধি বিচ্ছেদ করতে দিত, যেটা এখন দেয় না। এটা বেশ টাফ ব্যাপার ছিল, কারণ টেক্সটের সন্ধি বিচ্ছেদ একটু আলাদা। আমরা যে নর্মাল সন্ধি বিচ্ছেদ করি তার থেকে একটু টেক্সটের সন্ধি বিচ্ছেদ গুলো কিন্তু আলাদা, ওখানে পদবিচ্ছেদ করতে হয়। আর সন্ধিতে আমরা কি ইন্টারনাল সন্ধিও করে দিই, এক্সটার্নাল সন্ধিও করি, শব্দ বিচ্ছেদও করে দিই, পদবিচ্ছেদও করে দিই, সবই করি ওখানে। কিন্তু টেক্সটের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এক্সটার্নাল সন্ধিই হয়, পদবিচ্ছেদই হয়, শব্দ বিচ্ছেদ হয় না। যাই হোক, সেটা অন্য বিষয়। আচ্ছা, 5 নম্বর দেখো, নিয়মিত পরীক্ষা দিতে হবে, সব থেকে বড় জিনিস, বিশেষ করে ব্যাকরণ। এই লাইনটা আমি হাইলাইট করেছি কারণ এইখানে ছেলেমেয়েরা ভুল করে, নিজের জানা জিনিস ভুল করে, চাকরি না পাওয়ার কারণ জানা জিনিস ভুল করাটাই চাকরি না পাওয়ার প্রধান কারণ। এসএসসি তে, পিএসসি তে কিন্তু এই কথা আমি বলিনি, পিএসসি তে ব্যাপারটা আলাদা। পিএসসি তে নেগেটিভ খায়, নেগেটিভ খেয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, মক টেস্টেই পাস করতে পারে না, মানে প্রথম পরীক্ষাটাই পাস করতে পারে না, পাস না করতে পেরে নিজের প্রতি নিজের আফসোস তৈরি হয়। কিন্তু সেই জায়গাটাকে আমাকে আলাদা স্ট্র্যাটেজি নিতে হবে, এখানে আলাদা স্ট্র্যাটেজি নিতে হবে। এখানে কিন্তু বারবার পরীক্ষা দিতে হবে, এখানে সব জানা প্রশ্ন পাবে এবং জানা প্রশ্নই ভুল হবে, আমার কথা মিলিয়ে নেবে। হ্যাঁ, পরীক্ষার এবং যাতে না হয়, আমি আশা করি যাতে না হয়, জানা প্রশ্ন যাতে ভুল না হয় কারোর, সেটাই আশা করব। কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে জানা প্রশ্নই ভুল করে। যতজন পরীক্ষা দিয়েছে জিজ্ঞাসা করবে যে তুমি 55 কটা পেয়েছিলে, বলে 55 53টা পেয়েছিলাম। আর দুটো হয়নি কেন? ইস, জানা প্রশ্ন ছিল রে, একটুখানির জন্য ভুল হয়ে গেল, বাড়িতে বাইরে এসে মনে পড়েছে। ঠিক এই কথাটাই বলবে। 10 জনের 9 জন বলবে। বা যারা চাকরি পায়নি তাদেরকেও জিজ্ঞাসা করবে তোমার হয়নি কেন, বলে আমার একটা প্রশ্নের জন্য হয়নি, 52টা পেলে হয়ে যেত, আমার 51 হয়েছে। এই একটা দুটো প্রশ্ন সবই জানা ছিল, পারলাম না, এই কথাটাই বলবে। এখানে কিন্তু সবাই জানা প্রশ্ন ভুল করে, বারবার এই কথাটা বলছি, নিশ্চয়ই কারণ আছে বলেই বলছি। তোমার খেয়াল করতে হবে যে তুমি যেটা জানো সেটা যাতে আরো দৃঢ়ভাবে তুমি জানতে পারো, তার জন্য উপায় হচ্ছে নিয়মিত পরীক্ষা। এই একটাই জিনিসই তোমাকে বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে পারবে না। এসএসসি তে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, নিয়মিত প্র্যাকটিস সেটে পরীক্ষা দিতে হবে, এই একটা। এবং প্রশ্ন সবই সোজা প্রশ্ন হবে, সবই জানা প্রশ্ন হবে, সবই কমন প্রশ্ন হবে, 3টে-4টে বাদে। ওই 3টে-4টেতেই ফারাক তৈরি হবে যদিও, কিন্তু তবুও তোমাকে নিয়মিত পরীক্ষা দিতে হবে। 3টে-4টে প্রশ্নও হয়তো তুমি পেরে যাবে যদি বাকিগুলো যদি তুমি ঠিকঠাক করে করতে পারো, তোমার প্র্যাকটিস ঠিকঠাক থাকে, ডেডিকেশন থাকে, ওই 3টে-4টে কোশ্চেন তুমি করে বেরিয়ে যাবে, কারণ ভাগ্য তখন তোমার সহায় হবে পরিশ্রম করলে। আচ্ছা, আর কি? পরীক্ষা, লিখিত পরীক্ষার সময় এইগুলো তো আমরা পরীক্ষার আগে করলাম। লিখিত পরীক্ষার সময় যেগুলো আমরা সাধারণত করে থাকি সকলেই জানো, ওএমআর ভালো করে ফিল আপ করবো, দেখে দেখে ভালো করে সময় পাবো। হ্যাঁ, 100% সঠিক
যেগুলো জানো সেগুলোকে আগে ফিল আপ করবো, কারণ সময় যা থাকে অসুবিধা হয় না, তবু আমরা চেষ্টা করি 55টার মধ্যে যে 40টা 42টা পারি একদম চোখের নিমেষে সেগুলো করে ফেলতে, করে গোল্লা করে ফেলতে হবে। দেখবে তুমি 40-42টা একদম ইজি কোশ্চেন হবে, একদম ইজি মানে জলের মতো ইজি হবে, 10 মিনিটের মধ্যে হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে উত্তর দাগিয়ে নিলে প্রশ্নে, এইবার ওএমআর গোল করে ফেললে ওই 40-45টা। এইবার তুমি বসে বসে ভাবছো যে যেগুলো একটু সংশয় আছে এগুলো দেখি তো সংশয় কোনগুলো। এইবার তুমি বিচার করতে বসলে, যেগুলো বিচার করছো যে এইটা হবে না এইটা হবে, 4টের মধ্যে এই দুটো হবে না এই দুটো হবে না, দুটো বাদ দিলাম আর দুটো পড়ে থাকলো, এই দুটোর মধ্যে কোনটা হবে, এইরকম বিচারের জন্য পরের রাউন্ডে যাবে। এগুলো হলো, এবং লাস্টে দেখছো 2-3টে প্রশ্ন একদমই পারছো না, কোনো রকম কোনো বুদ্ধিতে খাটছে না, তখন যতটা চিন্তা করা যায়, যতটা লজিক মেলানো যায়, যতটা অপশন টেস্ট করা যায় সব রকম ভাবে করে, দরকার হলে আন্দাজেও করবে, আন্দাজেও গেস করে ফিল আপ করে আসবে, না করে আসা যাবে না যে আমি তো জানি না ঠিক আছে আমি না করে চলে এলাম, ও ঠিক আছে দেবো না, আমার 54টা হয়ে গেছে একটা প্রশ্ন না দেবো কি হবে, না দিয়ে আসবে, কারণ এখানে নেগেটিভ মার্কিং নেই। পিএসসি তে ঠিক এর উল্টো কথা বলেছিলাম, না জানলে দেওয়া যাবে না, না জানলে চুপচাপ বসে থাকতে ফাঁকা রেখে আসতে হবে তাও ভালো, কিন্তু এখানে উল্টো, এখানে অবশ্যই করে আসতে হবে। হয়ে গেল লিখিত পরীক্ষা। এরপর আমার কাজ কি, লিখিত পরীক্ষা হয়ে গেলেই আমাকে চেষ্টা করতে ইন্টারভিউর জন্য তৈরি হওয়ার, এবং ইন্টারভিউতে আমাদের প্রত্যেকের বলুন অনেকেরই গলা কাঁপে, হাত কাঁপে, পা কাঁপে, পা তো অনেকেরই কাঁপে, সেই জায়গাটা কিন্তু একমাত্র প্র্যাকটিসের মাধ্যমে ঠিক হবে। নিজেকে নিজের পরিচয় দেওয়াটা অভ্যাস করতে হবে, তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো, এই কথাগুলি যেন তুমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলতে পারো। তোমার পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে জিজ্ঞাসা করা, তুমি কোন জেলা থেকে এসেছো সেই জেলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার আশেপাশে কি পরিবেশে কি ঘটছে ইদানিন্তন সময়ে সেইগুলি জিজ্ঞাসা করা হতে পারে। এগুলি তোমাকে বলার ক্ষমতা থাকতে হবে, সুন্দর করে সাজিয়ে বলার ক্ষমতা থাকতে হবে, ভয় পেলে চলবে না। ডেমো টিচিং বারবার অভ্যাস করতে হবে, ভবিষ্যতে কিন্তু ডেমো টিচিং থাকবেই থাকবে, ইন্টারভিউতে ডেমো টিচিং থাকবেই, তোমাকে কতগুলি ডেমো টিচিং আগে থেকে রেডি করে রাখতে, 5-6খানা ডেমো টিচিং রেডি করে রাখতে হবে, যে আমাকে জিজ্ঞাসা করলেই আমি যদি বলতে পারি স্যার আমি 3-4খানা তৈরি করে এসেছি কোনটা বলবো বলুন। বা হয়তো আনকমনও যদি দেয় তুমি যদি বলতে পারো সেইভাবে তোমাকে রেডি রাখতে হবে। নিজের মাস্টার্স এর স্পেশাল পেপার ভালো করে তৈরি করতে হবে, কি কি আছে তার একটা বেসিক ধারণা রাখতে হবে, ইন্টারভিউতে লাগে এগুলি। স্কুলের সিলেবাস জানতে হবে, তোমার সাবজেক্টের সিলেবাস কি, এবং স্কুলের পরিবেশ কি, স্কুলের গাঠনিক বৈশিষ্ট্য কি কি, প্রশাসনিক গঠন কি কি, এগুলো জানতে হবে। এগুলো আমরা পরে আলোচনা করব, অনেক সময় পাবো যখন পরীক্ষা পাশ করে যাবে, মক ইন্টারভিউ বারবার দিতে হবে, এছাড়া আরো অনেক অনেক জিনিস আমরা ভবিষ্যতে সময় পেলে সুযোগ পেলে পরিস্থিতি হলে আলোচনা করব। তাহলে মোটামুটি আমার আলোচনা বলা বক্তব্য শেষ। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি যথাসম্ভব চেষ্টা করব উত্তর দেব। স্যার বলছিলাম মনুসংহিতা যেরকম সপ্তম অধ্যায়টা মেনশন করা আছে, আর অর্থশাস্ত্রের ক্ষেত্রে কি কোন অধিকরণটা এরকম কিছু মেনশন করা আছে না সবগুলো? না, এরকম করে কোথাও কিছু মেনশন করা নেই, ঠিক আছে। অর্থশাস্ত্রের ক্ষেত্রে, অর্থশাস্ত্রে যে বাজার চলতি যে বইগুলো আছে, হ্যাঁ, যে বিদ্যা প্রস্থানের একটু, অমুক জায়গার একটু, সবকিছু দিয়ে দিয়ে মেইন মেইন বিষয়গুলো বলা হচ্ছে, ঠিক ওইটুকু পড়লেই হবে। এই দুটো বই নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, একদম মাথা ঘামাবে না, কারণ দেখলে তো মাত্র দুটো প্রশ্ন এসেছে, তো দুটো প্রশ্নের জন্য যদি তুমি এত মাথা ঘামাও, তুমি বাকি জায়গাগুলো কমাই দেবে কখন, ঠিক আছে। বইতে যা আছে জাস্ট A to Z মুখস্থ করে ফেলো, আর কিচ্ছু কোনো প্রশ্ন করার দরকার নেই। প্রশ্ন করবে কোথায়, গ্রামারে, স্যার এইটা পড়বো, এই জায়গাটা পড়বো, কেমন ভাবে পড়বো, কিভাবে পড়বো, কোনটুকু মনে রাখবো, এটা এইভাবে হলো না কেন, ওইভাবে কেন হবে, যত মাথা ঘামানোর জায়গা গ্রামার। বাকি জায়গাগুলো বইতে যেটুকু আছে, বাজার চলতি বইতে সেইটুকু পড়ো। আমি নামই তুলে দিচ্ছি কতগুলো, কৃষ্ণকালী স্যারের বই রয়েছে, তপন কুমার রঞ্জয়ের বই রয়েছে, এই বইগুলো খুব ভালো বই। এইগুলোতে যা আছে এনাফ ইনফরমেশন আছে। তাছাড়া তো তোমরা ইনফরমেশন আরো পাবে ইনস্টিটিউশন থেকে, নানা রকম নোটপত্র, সেগুলো বেস্ট নোটস হবে, সেইগুলি পড়ো। সুতরাং এই নোটস পড়লেই তোমার হয়ে যাবে মনুসংহিতা এবং অর্থশাস্ত্র, ঠিক আছে। এটা নিয়ে বেশি মাথা ঘামিও না। আর কেউ? ঠিক আছে স্যার। হ্যালো স্যার, হুম বলছি স্যার ব্যাকরণের যে ভালো ভালো বইগুলো একটু সাজেস্ট করে দেবেন। ব্যাকরণের বেশি ভালো বইয়ের দরকার নেই, দুটো মাত্র বই বলবো। একটা বই হচ্ছে সত্যনারায়ণ চক্রবর্তী পাণিনীয় শব্দশাস্ত্র। এটা থেকে কি কি পড়বে, কারক পড়বে, সমাস পড়বে, কারকের সূত্র, সমাসের সূত্র, বাকি সবকিছু এখান থেকে পড়বে।
উদাহরণও এখান থেকে পড়বে। আর কি ব্যাকরণ কৌমুদী, দুর্গাচরণ, সাংখ্য, বেদান্ত তীর্থ, এটা ব্যাকরণ কৌমুদী এইটাই পড়বে। ব্যাকরণ কৌমুদী আর একটা রয়েছে সেটা পড়বে না। ব্যাকরণ কৌমুদী, দুর্গাচরণ, সাংখ্য, বেদান্ত তীর্থ এখান থেকে শব্দরূপ পড়বে শুধুমাত্র। আর সন্ধির উদাহরণ পড়বে। বলুন, শুনতে পারছি না আপনার কথাগুলো। 1 নম্বর বই পাণিনীয় শব্দশাস্ত্র, পাণিনীয় শব্দশাস্ত্র। এই বইগুলোর নাম সকলেই জানে কম বেশি, এগুলো বেসিক বই। পাণিনীয় শব্দশাস্ত্র, সত্যনারায়ণ চক্রবর্তী। আর ব্যাকরণ কৌমুদী, দুর্গাচরণ, সাংখ্য, বেদান্ত তীর্থ। দুর্গাচরণ, সাংখ্য, বেদান্ত তীর্থ, দেখবে এই পাবলিকেশন আছে, এই পাবলিকেশনের বইটা নেবে। এটা ভুল একদমই নেই, বাকিগুলিতে কিন্তু প্রচুর ভুল থাকে। স্যার আর একবার একটু বলুন, দুর্গাচরণ, দুর্গাচরণ, সাংখ্য, বেদান্ত তীর্থ। স্যার পাণিনীয় শব্দশাস্ত্রটার লেখক কে স্যার? সত্যনারায়ণ চক্রবর্তী। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার প্রত্যয় আর ধাতু রূপের কোনো ভালো বইগুলো একটু বলুন। ধাতুরূপের জন্য আর প্রত্যয়ের জন্য সত্যনারায়ণ চক্রবর্তী হবে, চলবে। তবে ধাতুরূপ একটু সত্যনারায়ণ চক্রবর্তীতে যা আছে হবে একটু কম আছে। ধাতুরূপের জন্য ব্যাকরণ কৌমুদী নাও, ব্যাকরণ কৌমুদীতে ধাতুরূপ পেয়ে যাবে, অনেক পেয়ে যাবে। যেটুকু লাগবে ততটুকু বেছে নিয়ে পড়তে হবে ধাতুরূপ। আর প্রত্যয়ের জন্য প্রত্যয়ের আলোচনা সত্যনারায়ণ চক্রবর্তী, উদাহরণও সেখানে প্রচুর আছে, এনাফ উদাহরণ আছে। তারপরেও যদি আরো উদাহরণ চাই, ব্যাকরণ কৌমুদী। এই দুটি বই ছাড়া আর কোনো গ্রামার বই এসএসসির জন্য লাগে না। স্যার বলছি ব্যাকরণটা এখন পড়ার সময় প্রথম কিভাবে স্টার্ট করব, কোথা থেকে কিভাবে পড়বো একটু বলে দেবেন স্যার। ব্যাকরণ পড়াশোনা কোথা থেকে স্টার্ট করবে? তুমি ব্যাকরণে দেখো একদম শুরুতে সন্ধি আছে, তুমি সন্ধিটা দিয়ে স্টার্ট করো, সন্ধিটা পড়ো, সন্ধির বাংলাগুলি পড়ো, বাংলা আলোচনা যেগুলি রয়েছে সেগুলি পড়ো। তারপরে একটা দুটো সূত্র পড়ার চেষ্টা করো, না বুঝতে পারলে স্যারেদের হেল্প নাও। তারপরে দেখো সন্ধির পরে শব্দরূপ ধাতু। প্রত্যয়ের বইটার নাম কি বললেন? কেটে গেছিল, একবার বলুন। প্রত্যয়ের আলাদা নাম বইয়ের, শোনা যাচ্ছে না। সত্যনারায়ণ চক্রবর্তীর যে বইটি রয়েছে প্রত্যয়ের জন্যই যথেষ্ট। দুটো বই বলেছি, একটা হচ্ছে সত্যনারায়ণ চক্রবর্তী আর একটু হচ্ছে ব্যাকরণ কৌমুদী। এই দুটি বইতে ব্যাকরণের সবকিছু পেয়ে যাবে, কিন্তু ব্যাকরণ কৌমুদী থেকে সূত্র পড়বে না, শুধু উদাহরণ দেবে। সূত্র পড়লে ভুল হয়ে যাবে। কারকের সূত্র সেখানে মুগ্ধবোধের সূত্র রয়েছে, সেই সূত্র পড়লে কিন্তু হবে না, ওটা পাণিনীয় সম্প্রদায়ের সূত্র নয়। ব্যাকরণ কৌমুদী এবং সত্যনারায়ণ চক্রবর্তীর পাণিনীয় শব্দশাস্ত্র, এই দুটো এনা ব্যাকরণের জন্য। তার সাথে সাথে তোমাদের যে বাজার চলতি বই রয়েছে সেইগুলি আগে দেখো, রেফারেন্স বইগুলি আগে দেখো, তারপর এই বইগুলি দেখো। স্যার সন্ধি কোথা থেকে পড়বো? যে কোনো জায়গা থেকে পড়ো, যে কোনো জায়গা থেকে। তুমি আগে পড়ে বোঝো, যে বইটা তোমার সুবিধা মনে হয় সেই বইটা পড়ো। তবে ব্যাকরণ কৌমুদী হচ্ছে উদাহরণের ভান্ডার, প্রচুর উদাহরণ আছে। উদাহরণ যদি জানতে চাও ব্যাকরণ কৌমুদী থেকে উদাহরণ পড়বে। স্যার শব্দরূপ ধাতুরূপ কি স্যার মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই স্যার? উপায় তো অনেক Hello? আছে, সেই সময় তো নেই। ও আচ্ছা, ধাতুরূপ শব্দরূপের সব কিছুরই উপায় আছে, কিছু বেসিক উপায় থাকে, কিছু পাণিনির সূত্র ধরে ধরে উপায় থাকে, কিন্তু সূত্র করার তো এখন সময় নেই, তাই না? এখন তোমার নিজেকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে যে আমি কিভাবে এই শব্দরূপটা মনে রাখবো, এই শব্দরূপে কি কি পরিবর্তন হয়েছে, মূল শব্দের সাথে কি কি যুক্ত হয়েছে, কি কি বিযুক্ত হয়েছে, কোথায় সুপের কি পরিবর্তন হয়েছে, একটা বেসিক রুল, কোথায় আম হয়েছে কোথাও টা হয়েছে, কোনটা পরিবর্তন হয়েছে, বেসিক নিজেকে বারবার পড়ে পড়ে মনে রাখার কোনো উপায় নেই। এখন তুমি ওই সুপ ধরে ধরে প্রত্যেক শব্দ করতে পারবো না, সিং ধরে ধরে ধাতুরূপ করতে পারবো না, তোমাকে মুখস্থই করতে হবে এখন, কিন্তু নিজের লজিক।
স্যার একটা প্রশ্ন ছিল, বলছি হ্যাঁ। স্যার পরীক্ষাটা কি আদৌ হবে? এইটা তো বিচার্য বিষয় এবং এটা ভবিষ্যতের বিষয়, আমরা কেউ ভবিষ্যৎ দেখিনি। হ্যাঁ, সুতরাং ভবিষ্যতের কথা আমরা কেউই বলতে পারবো না যে হবে কি হবে না। এবার এখানে দুটো উত্তর হয়, এক হচ্ছে হবে, এক হচ্ছে হবে না। যদি হবে না ধরি তাহলে আমাদের পরিশ্রম বৃথা, কিন্তু যদি হবে ধরি এবং আমরা পরিশ্রম করি তাহলে আমরা ফল পাবো। আর আমরা হবে ধরে নিয়ে আমরা যে হবে না ধরে নিয়েও দেখা গেল আমরা পরিশ্রম করলাম না, হয়ে গেল, তখন কি হবে এটা ভেবো। যে ভাবলাম যে ও হবে না হবে না, আমি পড়াশোনাই করলাম না 6 মাস, হঠাৎ করে দেখলাম যে পরীক্ষা উপস্থিত, 2-3 মাসের মধ্যে বললো পরীক্ষা হবে, তখন কি হবে? এটাও একটা দিক, তাই না? আমার মতে পজিটিভ ওয়েতে এগিয়ে যাওয়াটা সবসময় বেটার অপশন। এবং শুধু পরীক্ষা না হলেও এই যে পড়াশোনা, সেই পড়াশোনা আরো অন্যান্য পরীক্ষা দিতে পারবে। নবোদয়ের পরীক্ষাগুলো হয়, বাইরের স্কুলগুলোর পরীক্ষা হয়, বিহারে তো হচ্ছেই, এছাড়া অল ইন্ডিয়াতে বিভিন্ন সময় স্কুলগুলোতে পরীক্ষা হয়, সেই সব জায়গাতে তুমি দিতে পারবে। একই সিলেবাস, মেইনলি বেসিক জিনিস একই, গ্রামার সব জায়গাতে একই। আর এখানে যে হবে না এটাও তো বলা যাচ্ছে না, তাই না? এগুলো মানে কি বলবো, এগুলো মানে বিবেচনার বিষয় বা এগুলো তর্ক বিতর্কের বিষয়, এগুলো সিদ্ধান্তে এখনই পৌঁছানো যাবে না। কিন্তু আমার মতে পজিটিভ ওয়েতে নিজেকে তৈরি করে রাখাটা ভালো, এটা আমি মনে করি। আচ্ছা, আর কেউ? ব্যাকরণ কৌমুদিটা কার লেখা পিডিএফ বললেন? এর প্রথম পাতাগুলো একটু দেখাবেন? দেখাবো। ব্যাকরণ কৌমুদি দুর্গাচরণ সাংখ্য বেদান্ত তীর্থ। তুমি প্রথম দুটো অক্ষর বললেই হয়ে যায়, দুর্গাচরণ বললেই ওরা বুঝে নেবে। এই বইগুলো তো সবার কাছে থাকার কথা, এগুলো এতবার জিজ্ঞাসা করতে হচ্ছে কেন? এই বইগুলো নেই তোমাদের কাছে। যাই হোক, একটু দেখবে, উল্টে পাল্টে বইপত্র দেখাটা খুব ভালো এবং জরুরি। আচ্ছা, নেক্সট আর কেউ? প্রথম পাতা, তাই তো? স্যার হ্যাঁ, স্যার বলছি ওই বাজার চলতি কিছু বইয়ের কথা বললেন, কৃষ্ণকলি একটা বলেছিলেন, আর কি একটা বলেন? তপন কুমার অঞ্জয় স্যারের বই আছে, কৃষ্ণকালী স্যারের বই আছে, আরো বাজারে গিয়ে দেখবে কি কি বই আছে, তার মধ্যে যেটা তোমার ভালো লাগে। আমি কাউকে তো এখানে প্রচার করতে পারি না একটা স্টেজে বসে, আমি জাস্ট নাম বললাম, তুমি গিয়ে দেখবে যে স্যার দোকানে যাবে, দোকানে গিয়ে বলবে যে কি কি বই রয়েছে এসএসসি এসএলএসটি, একটু দেখান, দেখে তারপর তোমার যেটা ভালো লাগবে, হ্যাঁ, যেটা অনেক লোকে কেনে, সকলে ভালো বলে, সেরকম দেখে একটা বই কিনবে যেটা তোমাকে হেল্প করতে পারে। এটা আমি ডাইরেক্ট এখানে বলতে পারি না। হ্যাঁ স্যার, আচ্ছা, বৈদিক সাহিত্যের ইতিহাসের জন্য ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বললেন না স্যার? হ্যাঁ, বৈদিক সাহিত্যের ইতিহাসের জন্য ভালো ভালো বই আছে, ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যা আছে হবে, তার সাথে শান্তি বন্দ্যোপাধ্যায় অথবা যোগীরাজ বসু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এবং তোমরা যারা বইপত্র চাইছো বা লিস্ট চাইছো বা কোন কোন লেখকের বইপত্র তোমরা নেবে, সময় অনেকটা হয়েছে, স্যারেরও একটু রেস্টের ব্যাপার আছে, তো অবশ্যই আমরা স্যারের সাথে আলোচনা করে এই বইপত্রগুলো একটা লিস্ট করে তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো। তোমরা সবাই সেই গ্রুপে দেখে নেবে। অনেকে হয়তো তোমরা লিখতে পারোনি বা হয়তো ভুল লিখেছো, চিন্তার কোনো কারণ নেই, আমরা একটা বুক লিস্ট তৈরি করে স্যারের সাথে আলোচনা করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, চিন্তা করো না তোমরা। স্যার বলছিলাম, যদি মানে 2016 কোশ্চেন পেপারটা থাকে তাহলে পিডিএফটা গ্রুপে শেয়ার করলে ভালো হতো। গ্রুপে দেওয়া হয়ে গেছে তো, দেখে গ্রুপে দেওয়া হয়েছে 2000। স্যার বলছি মনুসংহিতা আর অর্থশাস্ত্রের টেক্সট বইয়ের রাইটারের একটু নাম বলবেন? ঠিক আছে, লিখে পাঠিয়ে দিচ্ছি। অর্পিতা, আমরা গ্রুপে ফলো করো, গ্রুপে পিডিএফ দিয়ে দিচ্ছি। স্যার হ্যাঁ 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 স্যার বলছি আমাদের কিছু নতুন পড়া দিয়ে দেন। ঠিক আছে ঠিক আছে, আজকে তো ফার্স্ট ক্লাস হয়েছে, অবশ্যই দেওয়া হবে। তোমরা টুম্পা, আচ্ছা টুম্পা তো আমাদের রেগুলার ব্যাচে এনরোল করেছো, অবশ্যই গ্রুপটাকে ফলো করো, তোমরা অনেক কিছুই পাবে গ্রুপে। ঠিক আছে, এবং রেগুলার ব্যাচে যেহেতু এনরোল করেছো, অ্যাপটাকে ফলো করবে, সব কিছু পেয়ে যাবে। বেশ, আমরা সময় অনেকটা হয়েছে। মানে নির্দিষ্ট রুটিন কি ঠিক হয়েছে, কি কি বার ক্লাস হবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো তোমরা গ্রুপে পেয়ে যাবে, সব কিছু গ্রুপে পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। বেশ, ঠিক আছে, আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, প্রসেনজিৎ বাবুকে। তোমরা এবার বলো স্যারের ক্লাস কেমন লাগলো? খুবই ভালো। খুবই ভালো না? স্যারের ক্লাস মানে সত্যি
মানে আমার তো মনে হয় ধন্যবাদ স্যার, গুড প্রসেনজিৎ নাইট। বাবুর, হ্যাঁ গুড নাইট। প্রসেনজিৎ বাবুর ক্লাস করার পর মনে হয় না বাড়িতে আর কোনো আলাদাভাবে বই খুলতে হয়, তাই না? পিএসসি থেকে শুরু করে অনেক ফিডব্যাক পেয়েছি। না আশা স্যার, করি মানে স্যারের তো পড়ানো ভালো, আপনারও স্যার পারফরমেন্স খুব ভালো। ঠিক আছে, ঠিক আছে, চলো। স্যার আছেন এখানে, শ্রদ্ধেয় ব্যক্তি, স্যারের কাছে আমরা শিখছি। ওকে, আমরা আবার শিখবো, কোনো চিন্তা নেই। স্যার তো আছেন আমাদের সাথে এবং তোমাদেরকে গাইড করার জন্যই স্যার আজকে ক্লাস নিলেন এবং পরবর্তী দিনগুলোতেও উনি ক্লাস নেবেন পিএসসি তে আমাদের। হ্যাঁ 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 স্যার বলছি একটা কথা বলবো, এই যে সবাই বলছে না যে পরীক্ষা হবে কিনা, যদি 2016 পরীক্ষাটা এক্সামটা নাও হয়, 10 বছর তো পরীক্ষা হয়নি, নিশ্চয়ই একটা পরীক্ষা সামনে হবেই। এটাই তো হওয়া ভালো, তাই না? পরীক্ষা হবে টুম্পা, পরীক্ষা হবে, নেগেটিভ ধরবে না স্যার না আমি বললেন। বলছি না স্যার, আমি ওটাই বলছি, যদি এটা নাও হয় নতুন পরীক্ষা তো হবেই একটা, এটাই বলছি স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ, নিশ্চয়ই 10 বছর পরীক্ষা হয়নি, এটা পরীক্ষা হবে না? অবশ্যই অবশ্যই পরীক্ষা হবে, পরীক্ষা হবে, নিশ্চিন্তে থাকো, পরীক্ষা হবে। বেশ বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। প্রসেনজিৎ বাবু অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী ক্লাসগুলো আপনার সাথে আলোচনা করে অবশ্যই সেই মতো রুটিন আমরা ঠিক করব। আর তোমরা বা আপনারা যারা যুক্ত হয়েছেন প্রত্যেককেই ভারতীয় বিদ্যা চর্চার তরফ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এতটা সময় বিদ্যা চর্চা পরিবারে থাকার জন্য এবং এতটা সময় আমাদের অনেক বড় বড় কথা জ্ঞানগুলো সহ্য করার জন্য। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে। আর যারা আমাদের কাছে রেগুলার, আপনাদেরও ধন্যবাদ স্যার, গুড নাইট। গুড নাইট। যারা রেগুলার ব্যাচে এনরোল করেছো তোমরা গ্রুপ ফলো করো, সেখানে সবকিছু পেয়ে যাবে, রুটিন থেকে শুরু করে স্টাডি ম্যাট থেকে শুরু করে মক টেস্ট, প্র্যাকটিস সেট সবকিছু পেয়ে যাবে। ওকে, চলো, শুভরাত্রি।